আসসালামু আলাইকুম সবাইকে। ডিইউ রিটেন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া। সো আজকে আমরা রুটিন অনুযায়ী ডিইউ রিটেন ক্লাসের একদম কেমিস্ট্রি সেকেন্ড পেপারের অল ইন ওয়ান একটা মাত্র ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ যাবতীয় ডিইউ এর জন্য গুরুত্বপূর্ণ রিটেন কোশ্চেনগুলো সলভ করব। সো দেরি না করে তোমরা প্রত্যেকে জয়েন করে ফেলো। তোমরা প্রত্যেকে জয়েন করে ফেললে ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা নিতে অনেক অনেক বেশি হেল্প হবে। তো তোমরা একটা কাজ করো ভাইয়া, তোমরা হচ্ছে তোমার ফ্রেন্ডরা যারা ডিইউ এক্সাম দিবে সামনে, সো তাদেরকে তোমরা একটু মেনশন করে দাও যাতে আমরা ক্লাসটা সুন্দর মতো কন্ডাক্ট করতে পারি। সো আমি আজকে হচ্ছে 8 তারিখে ডিইউ রিটেন ক্লাসের কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা কন্ডাক্ট করব। এরপরে 9 তারিখে আমি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কন্ডাক্ট করব। 10 তারিখে ফিজিক্স, 11 তারিখে ফিজিক্স সেকেন্ড পেপার, 13-14 ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। সো বুঝতেই পারতেছো একটা জার্নির মাধ্যমে তুমি কিন্তু পুরা ডিইউ তোমার রিটেন প্রবলেমগুলা সলভ করে নিতে পারো, যেটা নিয়ে তোমরা অনেক প্রেশারে থাকো। এখন কথা হচ্ছে এই ক্লাসগুলোর মধ্যে আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার আজকের ক্লাসটা ফ্রিতে নিতেছি, ঠিক আছে? এবং পরবর্তী কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে ক্লাসটা, এই ক্লাসটা মূলত হচ্ছে আমাদের, তোমরা জেনে থাকবা যে ডিইউ ক্র্যাশ কোর্স, এটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা মিলায়ে যে কোর্সটা ওখান থেকে নেওয়া হয়েছে। অথবা তুমি যদি আমার জাস্ট কেএমএক্স 7, ঠিক আছে, ডিইউ আইসিইউ ব্যাচে জয়েন করো, ডিইউ আইসিইউ ব্যাচে জয়েন করো, তখনও কিন্তু তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এরকম অনেক অনেক ক্লাস তুমি ওখানে রেকর্ডেড পেয়ে যাবে, এমসিকিউ এবং সিকিউ বোথ। সো আশা করি সবাই বুঝতে পারছো। তাওসান সামি হাজির। সো বাকিরাও আস্তে আস্তে চলে আসো। আমরা বিগত বছরের 2024 থেকে 2019 ডিইউতে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যত কোশ্চিন আসছে সব আমরা ইনশাআল্লাহ আজকে সলভ করব। সো অ্যাডমিশনের মোটামুটি লাস্ট প্রিপারেশনের লাস্ট ফেজে তোমরা কি অবস্থা তোমাদের একটু ভাইয়াকে জানাই দাও, একটু কমেন্ট করো যে সব কিছু ওকে আছে কিনা, তাহলে ভাইয়া শুরু করে দিব। বেশি টাইম নিব না, মানে অ্যাডমিশন ক্লাস বেশি টাইম আমি নষ্ট করতে চাই না, আমারও নি তোমারও, ঠিক আছে? সো আমরা হচ্ছে যদি ফ্রি থাকি, যদি আমাদের সব কিছু ওকে থাকে, আমি ক্লাসটা শুরু করে দিব। সো বলো ভাইয়া সব কিছু ওকে আছে কিনা? সব কিছু ওকে থাকলে আমরা ক্লাসটা স্টার্ট করব। সো ভাইয়াকে একটু জানাও সব কিছু ওকে আছে কিনা। আচ্ছা, ওকে, কমেন্ট করতে থাকো তোমরা। সব কিছু ওকে থাকলে আমরা ক্লাসটা শুরু করব। সো প্রথমেই আমরা যদি বলি আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই জায়গায় আমরা যেহেতু কেমিস্ট্রি সেকেন্ড পেপার করব আজকে, আমাদের 1, 2, 3, 4, 5 5টা অধ্যায় আছে, যার মধ্যে যদি তুমি ধরো আমাদের অর্থনৈতিক রসায়ন শর্ট সিলেবাসে নাই। সো 5 নম্বর আমার রিটেন এবং এমসিকিউ কোনোটার জন্যই পড়া লাগতেছে না। ওকে, ফার্স্ট চ্যাপ্টার যেটা সেটা পরিবেশ রসায়ন, সেকেন্ড হচ্ছে জৈব রসায়ন, তাহলে এটা হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে জৈব, থার্ড যেটা এটা হচ্ছে পরিমাণগত, ফোর্থ হচ্ছে তড়িৎ। এখন যদি ভাইয়া তোমাকে আমি বলি রিটেন ক্লাস আমি নিতে আসছি, বিগত বছরের ডেটা অ্যানালাইসিস করেই আমাকে নিতে হবে ক্লাসগুলা। দেখো আমি যদি তোমাকে বলি যে এই কয়েকটা চ্যাপ্টার থেকে কোশ্চিন আসার চান্সেস সব থেকে বেশি কোন চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 জৈব রসায়ন থেকে। এখান থেকে প্রতি বছর মাস্ট একটা করে পূর্ণাঙ্গ 2.5 মার্কের কোশ্চিন, পূর্ণাঙ্গ 2.5 মার্কের কোশ্চিন হয়ে থাকে প্রতিবার। এরপর আসো পরিবেশ রসায়ন আছে, এটা হচ্ছে পরিবেশ, এটা হচ্ছে পরিবেশ রসায়ন, আর এটা হচ্ছে পরিমাণ, এটা তড়িৎ। সো পরিবেশ রসায়ন থেকেও মোটামুটি ভালোই কোশ্চিন আসে, এখান থেকেও 2.5 মার্ক মতো তুমি পাও, ঠিক আছে? আর তড়িৎ রসায়ন থেকে মোটামুটি দেখা যায় যে টুকটাক কোশ্চিন আসে, ঠিক আছে, আসে। বাট সারপ্রাইজিংলি পরিমাণগত রসায়ন অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কেমিস্ট্রির, এখান থেকে অনলি ডিইউতে বিগত বছরগুলোতে এমসিকিউই আসছে। সো পরিমাণগতর জন্য আমরা যদি বিগত বছরের কোশ্চিন অ্যানালাইসিস করে পড়ি, পরিমাণগত রসায়নের থেকে কোনো কোশ্চিন আসে নাই। পরিমাণগত রসায়ন থেকে কোশ্চিন বেশি আসছে কোথায়? ইঞ্জিনিয়ারিং রিটেনে, এবং এমসিকিউ আবার আসছে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার মোটামুটি অ্যানালাইসিস পার্ট। মাশরাফি রহিম
তাহসান সামি বলছে এভরিথিং ওকে, ক্লাস শুরু করব। সো আমি তাহলে এখন যেহেতু কোশ্চিন সলভিং পার্টটা শুরু করব, আমরা পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, তড়িৎ রসায়ন এই তিনটাকে বেশি গুরুত্ব দিয়ে করব, যার মধ্যে জৈব রসায়ন থেকে ম্যাক্সিমাম কোশ্চিন তুমি পাবা, কারণ এখান থেকে তোমার 2.5 মার্ক ধরা, পরিবেশ রসায়ন থেকেও পাবা, তড়িৎ রসায়ন থেকে পাবা কিন্তু কম, এবং এই টাইপগুলো ভালো মতন পড়লেই ইনশাআল্লাহ তোমার কমন থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সিয়াম ভাইয়া ক্লাসটা শুরু করতেছি। এবং তোমরা যারা এখনো কেমিস্ট্রি নিয়ে খুবই প্রেসারে আসো তাদের জন্য লাস্ট আর একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আমাদের কেএমএক্স 7 যে ডিইউ আইসিইউ ব্যাচ, এটাই তোমরা জয়েন হতে পারো জাস্ট কেমিস্ট্রির জন্য। এটার প্রাইস অনলি 199। আর যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটাই ঝামেলায় থাকো তাহলে এইটাই জয়েন হতে পারো, এটার প্রাইস 799। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। সো আমাদের প্রথম কোশ্চিন হচ্ছে, এখানে বলা আছে যে পানির দ্রবীভূত অক্সিজেনের ডিওর সংজ্ঞা দাও। এই কোশ্চিনটা আসছে কোথায়? ডিও 24-25 সেশনে, একদম গত বছরের কোশ্চিন। ডিও এর সংজ্ঞা চাইছে। এরপরের কোশ্চিন, WHO অনুমোদিত বিওডি ও সিওডি এর সর্বোচ্চ মাত্রা লিখো। তাহলে তোমাকে যদি আমি এখন কয়েকটা জিনিস বলে দিই যে ভাইয়া দেখো, তুমি যেগুলোকে ইগনোর করো সেখান থেকে কোশ্চিন আসে। ডিও মানে জানো, ডিও, বিওডি, সিওডি সবই মাপা হয় কিসে ভাইয়া? মিলিগ্রাম পার লিটার ইউনিটে। তুমি যদি এই ইউনিটটা মনে রাখো আর ডিওর মিনিংটা মনে রাখো, ডিওর মিনিং হচ্ছে ভাইয়া ডিজলভড অক্সিজেন। অর্থাৎ তুমি দেখো 1 লিটার নমুনা পানিতে যত মিলিগ্রাম অক্সিজেন আছে, দ্রবীভূত আছে, এটাকেই বলা হয় ডিও। তাহলে এই যে এখান থেকে কি বলা যায়? 1 লিটার পানিতে বা পুকুরের পানি বলতে পারো, পানিতে যত মিলিগ্রাম অক্সিজেন ডিজলভড আছে, ডিজলভ মানে দ্রবীভূত আছে, তাদেরকে আমরা কি বলবো ভাইয়া? দ্রবীভূত আছে, তাই হচ্ছে ওই পানির ডিও। ঠিক আছে, এই কোশ্চিনটাই আসছে, এইটুক আমাকে করতে হবে। এখন তোমাকে বলছে WHO অনুমোদিত বিওডি সিওডি এর মাত্রা লিখো। এই যা আসছে হচ্ছে, তুমি দেখবা তোমার বইয়ের মধ্যে WHO অনুমোদিত একটা ছক দেওয়া আছে। আমি একটু তোমাকে ছকটা একটু হেল্প করি। ছকটা আমি যদি তোমাকে একটু হেল্প করি তাহলে তুমি একটু খেয়াল করে দেখো। ছকটা এরকম ছিল যে ভাইয়া এখানে আমাদের পিএইচ এর একটা ভ্যালু ছিল। পিএইচ এর ভ্যালু WHO কর্তৃক ছিল 6.5 থেকে 8.5, মনে করে দেখো। তারপর ডিওর একটা ভ্যালু ছিল, ডিওর ভ্যালু ছিল 5 থেকে 6 ppm। ঠিক আছে, তারপর বিওডির ভ্যালু ছিল 6 ppm। আমরা জানি বিওডি থেকে সিওডির ভ্যালু একটু বেশি থাকে, কারণ বিওডি মানে হচ্ছে কোনো একটা জৈব দূষককে পচাতে যতটুকু অক্সিজেন ডিও থেকে ব্যয় হয়, একটা কোনো জৈব দূষক পচাতে যতটুকু অক্সিজেন ডিও থেকে ব্যয় হয়, এটা বিওডি। আর সিওডি মানে হচ্ছে জৈব প্লাস অজৈব দুইটা দূষককেই পচাতে যতটুকু অক্সিজেন ব্যয় হয়, তার মানে এটার পরিমাণটা একটু বেশি, তো এটা হবে 10 ppm। আর একটা ছিল তোমার কি? টিডিএস, এটা হচ্ছে 500 ppm। সো এই যে ছকটা, এখান থেকে কোশ্চিনটা চলে আসছে। এবার আমি তোমাকে যদি একটু বলি কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ যদি করে, এইবার তোমার ডিওর সংজ্ঞা চাইছে, পরের বার বলতে পারে ভাইয়া বিওডি কি, পরের বার বলতে পারে সিওডি কি, পরের বার বলতে পারে টিডিএস কি, পরের বার বলতে পারে ক্ষরতা কি। ক্ষরতার টাইপ কি আছে ভাইয়া? আমরা জানি ক্ষরতা 2 ধরনের, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ী আর কি ভাইয়া? অস্থায়ী। একটা হয় কি ভাইয়া? স্থায়ী আর একটা হয় অস্থায়ী। সো এই যে ক্ষরতা, বিওডি, সিওডি, এইগুলো থেকে বিগত বছরে বারবার রিটেনে কোশ্চিন আসতেছে, এর প্রমাণ আমি তোমাকে দিলাম এবং সামনে আরেকটা দিচ্ছি। চলো আমাদের এই যে সামনে আমরা যদি এখানে আসি, এই যে এটা আসছে ডিউ 22-23 সেশনের কোশ্চিন। কি বললো আমাকে? পানির বিশুদ্ধতার 3টি মানদণ্ড লিখো। আচ্ছা, পানির বিশুদ্ধতার মানদণ্ডগুলো কি কি? আমি যেগুলো এখানে লিখছি ওইগুলাই, ওই যে পিএইচ, ওই যে 2 নম্বরে তুমি ক্ষরতা, 3 নম্বরে কি ভাইয়া? ডিও, 4 নম্বরে কি ভাইয়া? বিওডি, 5 নম্বরে কি ভাইয়া? সিওডি, আর 6 নম্বরে কি ভাইয়া? টিডিএস। এই হচ্ছে তোমার 3টা লিখতে বলছিলাম, আমি 6টা লিখে দেখাইলাম। সো এইখান থেকে 22-23-এ তোমাকে কোশ্চিন দিয়ে কি বুঝাইছে? বুঝাইছে যে তুমি ভাইয়া এই টপিকগুলো ঠোঁটস্থ মুখস্থ করো, ভালো মতন পড়ো, এবং এই সেম কোশ্চিন আবার তোমাকে কবে দিল? তারা 24-25-এ দিল। এই জন্যই আমি বলি, তুমি যদি কোনো
অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও তোমাকে অবশ্যই কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস বেস পড়তে হবে। কোশ্চিন ব্যাংকে তোমাকে 22-23 বলে দিল যে ভাইয়া পানির বিশুদ্ধতার 3টা মানদণ্ড লিখতে দিল, তো তুমি এখান থেকে বিশুদ্ধতার মানদণ্ডগুলো লিখলা। তুমি 22-23 পরে তুমি যদি এই জায়গায় সতর্ক না হও তাহলে তুমি 24-25 এই কোশ্চিন, এত ইজি কোশ্চিনও লিখে আসতে পারবা না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাকে এইভাবে অ্যানালাইটিক্যাল বেসড পড়ালেখা করতে হবে। সো আশা করি 2টা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। এখন পানির ক্ষরতা যেটা আসছে এটা স্থায়ী এবং অস্থায়ী হয়। সো এখান থেকে স্থায়ী ক্ষরতা তুমি জানো কোন কোন লবণের জন্য হয়, সালফেট লবণ আর ক্লোরাইড লবণের জন্য, আর অস্থায়ী ক্ষরতা হয় হচ্ছে বাইকার্বনেট লবণের জন্য। ঠিক আছে, ওকে। সো এইগুলো আমরা টুকটাক জানি। ওকে, আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে সামিয়া ফাইরোজ আসছো, আশা খাতুন আসছো, প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আমরা ডিইউ এর প্রিভিয়াস ইয়ারের রিটেন কেমিস্ট্রি সেকেন্ড পেপার সলভ করতেছি। তো চলো, এখন আমাদের আরেকটা কোশ্চেন এখানে চলে আসছে, সেটা হচ্ছে 24-25 পরে 23-24 পরিবেশ রসায়ন থেকে আসছে। বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? বাস্তবকে আচরণ করতে হবে আদর্শের মতো। তোমরা জানো এইটাকে আমরা মনে রাখতে বলছিলাম তোমার মাশরাফি ভাইয়ের HTML। সো HT দিয়ে মনে রাখতা হাই টেম্পারেচার, আর এই ml এর m কেটে দিয়ে এটাকে LP বানাইতা লো প্রেসার। তাহলে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে, তাহলে উত্তর কি হবে যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে। এতটুকু লিখলেই ফুল মার্কস। একই তাপমাত্রা ও চাপে অ্যামোনিয়া এর আচরণ কার্বন ডাইঅক্সাইডের তুলনায় আদর্শ অবস্থা থেকে বেশি বিচ্যুত হয় কেন? ভাইয়া দেখো, ওই যে বিচ্যুতির ক্রমও তোমাকে সাজাইতে বলছে, সাজাইতে শুধু বলে নাই, কারণটা ব্যাখ্যা করতে বলছে। তুমি যদি অ্যামোনিয়ার দিকে তাকাও, ভাইয়া অ্যামোনিয়ার ভর হচ্ছে 17, তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের দিকে তাকাও সেটার ভর হচ্ছে 44। তুমি জানো যে যার ভর বেশি তার বিচ্যুতি বেশি, তাহলে ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড ইজ গ্রেটার দ্যান ম্যাস অফ অ্যামোনিয়া। তাহলে হিসাবে হওয়া উচিত কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি, তাহলে এর বিচ্যুতি বেশি, কিন্তু সেটা না হয়ে অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়ার আচরণ আদর্শ থেকে বেশি বিচ্যুত হয় কেন? কারণ আরেকটা বিষয় ছিল, বিচ্যুতি নির্ভর করে 2টা বিষয়ের উপর। একটাকে বলা হয় ভাইয়া পোলারিটি, সেকেন্ড যেটা সেটাকে বলা হয় তার আণবিক ভর। তাহলে পোলারিটি দেখবা, এই পোলারিটি আছে হচ্ছে NH3 মাঝে। তুমি দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স কত। এখানে ডেল্টা অফ ইলেকট্রোনেগেটিভিটি তুমি পাবা 3 - 2.1 0.9। আর কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা হচ্ছে নন পোলার, এটা কোনো পোলারিটি নাই। তাহলে আমরা যার পোলারিটি থাকবে তার বিচ্যুতি বেশি, তাহলে বিচ্যুতির ক্রমে কে চলে আসবে ভাইয়া? বিচ্যুতির ক্রমে চলে আসবে হচ্ছে আগে অ্যামোনিয়া, তারপর কার্বন ডাইঅক্সাইড, যদিও অ্যামোনিয়ার ভর ছোট। সো পোলারিটি যার আছে তার বিচ্যুতি বেশি মানে সে আদর্শ থেকে বেশি বিচ্যুত হয়, বাস্তব গ্যাসের বেশি কাছাকাছি। ক্লিয়ার? আই হোপ তোমরা জিনিসটা বুঝছো। দেখো এই কোশ্চিনটা তোমরা কি হচ্ছে একাডেমিক লাইফে অনেক গুরুত্ব দিয়ে পড়ছো না? তোমাদের এটা ঘ নাম্বারে আসতো না, ওই যে একটা গ্রাফ দিয়ে এইভাবে আসতো না, যে হচ্ছে যদি এদিকে হচ্ছে পিভি ভার্সেস পি এই বরাবর থাকলে সেটা আদর্শ, এবং সেখানে থাকতো জেড এর ভ্যালু 1। তোমার যদি নিচে নেমে উপরে উঠে সেই ক্ষেত্রে জেড ইজ লেস দ্যান 1, আর যদি শুধু উপর দিয়ে যায় তখন জেড ইজ গ্রেটার দ্যান 1। সো এইগুলো তুমি জানো না? তুমি তো জানো, সেম গুলোই আসছে, তোমাকে হিন্টস দিছে কেন এবারও সেমটা আসতে পারে না? আসতে পারে, এই গ্রাফ দিয়ে বলে দিতে পারে, গ্রাফ দিয়ে তোমাকে কোশ্চেনটা করতে পারে, যেহেতু একবার ডিরেক্ট লিখে দিয়ে করছে। এগুলো বুঝতে হবে ভাইয়া, এগুলো কোশ্চেন ব্যাংক সলভিং করতে হবে, বুঝতে হবে। তো তোমরা এই ধরনের ক্লাস পেতে চাইলে আমাদের হচ্ছে ডিউ ক্র্যাশ কোর্স আছে, লাস্ট টাইমের পূর্ণাঙ্গ সাপোর্ট, অথবা KMX 7 ডিউ ICU ব্যাচে জয়েন হয়ে যাবা। তো আমাদের সাথে যারা আসো এই 3টা কোশ্চেনের অ্যান্সার বুঝছো কিনা একটু ভাইকে জানাই দাও, তাহলে আমরা নেক্সটে যাবো। আমরা নেক্সটটা শুরু করতেছি, তোমরা একটু জানাও বুঝছো কিনা, তাহলে আমি আবার রিক্যাপ করবো। নেক্সট কোশ্চেন বলছে অ্যাসিড বৃষ্টি যে তৈরি হয় এর বিক্রিয়াগুলো লিখতে বলছে তোমাকে। অ্যাসিড বৃষ্টি তৈরির বিক্রিয়া লিখতে বলছে, ডিউ 23-24 কোশ্চেন। এখন তোমাকে যদি আমি বলি অ্যাসিড বৃষ্টি বললেই তোমার মাথার মধ্যে 2টা গ্যাস আসে, একটা আসে সালফিউরিক অ্যাসিড আর একটা আসে নাইট্রিক অ্যাসিড।
তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য সালফারের অক্সাইড দেওয়া লাগে, নাইট্রিক অ্যাসিড তৈরি করার জন্য নাইট্রোজেনের অক্সাইড নেওয়া লাগে। তার মানে তোমাকে যেটা করা লাগবে, সালফার থেকে শুরু করে সালফার ডাইঅক্সাইড ট্রাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড বানানোর যে রিয়াকশন সেটা দেখানো লাগবে, এবং নাইট্রোজেন থেকে শুরু করে নাইট্রোজেন অক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিডে যাওয়ার যে বিক্রিয়া এগুলো দেখানো লাগবে। আর একটু অ্যাডভান্স তথ্য দিয়ে দিই, অ্যাসিড বৃষ্টির পিএইচটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 5.6 থেকে মিনিমাম 3.5 এর মধ্যে থাকে। ঠিক আছে, এই তথ্যটা আমরা মাথায় রাখবো। বুঝছো? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা যদি অ্যাসিড বৃষ্টির রিয়াকশনগুলো একটু দেখি, ফার্স্ট অফ অল আমি ধরো সালফার নিলাম বা পরিবেশে ছিল, সালফারের অক্সিজেন বিক্রিয়া করে কি করছে, সালফার ডাইঅক্সাইড তৈরি করছে। এই সালফার ডাইঅক্সাইড থেকে আমি জানি এদিকে আমার হবে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। দেখো এখানে অক্সিজেন 2টা, এখানে 3টা, জাস্ট একটা অক্সিজেন বাড়ছে। তো আমরা কি করব, অক্সিজেন দিব, যাতে 2টা হয়ে গেল, এখানে একটা হাফ অণু দিয়ে দিব, তাহলে অক্সিজেন 3টা ব্যালেন্স হয়ে গেল। এবার এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে যদি তুমি পানি দিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার সালফিউরিক অ্যাসিড জিনিসটা মেক হয়ে গেছে। সো এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড তৈরির একটা বিক্রিয়া। এবার যদি নাইট্রোজেনের বিক্রিয়াটা দেখো, বজ্রপাতের সময় নাইট্রোজেনের অক্সিজেন এই জায়গায় বলা লাগবে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে NO তৈরি করে, 2NO। এবার এই যে 2NO তুমি নিলা, এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে এটা হবে 2NO2। দেখো এই জায়গায় অক্সিজেন যে কটা ছিল এখানে তার একটা বাড়ছে, তার মানে এখানে একটা তোমাকে ব্যালেন্স করতে হাফ দেওয়া লাগবে। এইবার এই যে 2NO2 পাইলা, এটার সাথে যদি পানি তুমি দিয়ে দাও, তাহলে কি পেয়ে যাবা ভাইয়া, তোমার সেই কাঙ্ক্ষিত নাইট্রিক অ্যাসিড তুমি পেয়ে যাবা। সো এই হচ্ছে তোমার মোটামুটি 2টা অ্যাসিড বৃষ্টির রিয়াকশন। এটুক লিখতে পারলে ফুল মার্কস তুমি এখান থেকে এনশিওর করে আসতে পারবা। সো আশা করি এইটাও তুমি বুঝছো। সো অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত বিক্রিয়া যখন আসছে, দ্যাটস মিন তোমাকে বুঝতে হবে অ্যাসিড বৃষ্টির টপিকটা ইম্পর্টেন্ট, রিয়াকশন ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এইখান থেকে তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি থেকে আমরা নাইট্রিক অ্যাসিড পাচ্ছি। এই নাইট্রিক অ্যাসিড কিন্তু পরবর্তীতে নাইট্রোজেন ফিক্সেশনে ভূমিকা রাখতেছে। নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রিক অ্যাসিড যখন, দেখো এই নাইট্রিক অ্যাসিড যখন আমার পরিবেশে, ক্যালসিয়াম অক্সাইড তো মাটিতে আছে, এর সাথে যখন নাইট্রিক অ্যাসিড জোড়া লাগতেছে, তখন কি হচ্ছে, উপর থেকে অ্যাসিড বৃষ্টির সাথে নাইট্রিক অ্যাসিড পড়তেছে, মাটিতে আছে ক্যালসিয়াম অক্সাইড, দুইজন মিলে কি করতেছে, ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করছে। জানো তো এটা, যে দুইজন মিলে তৈরি করছে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম আয়ন আর এই যে এখান থেকে যে নাইট্রেট আয়ন তৈরি হচ্ছে, এইটা আবার উদ্ভিদ পুষ্টি উপাদান আকারে গ্রহণ করতেছে। তো উদ্ভিদ যখন পুষ্টি উপাদান আকারে গ্রহণ করতেছে, এই উদ্ভিদ আবার খাচ্ছে প্রাণীরা, তো প্রাণীর দেহ নাইট্রোজেন চলে আসতেছে। সো এই প্রাণী যখন মারা যাচ্ছে, তখন এটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করতেছে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, হ্যাঁ, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন গুলোকে পরিবেশে ছেড়ে দিচ্ছে। তাহলে কি হলো, তোমার পরিবেশের নাইট্রোজেন, পরিবেশ থেকে নাইট্রিক অ্যাসিড বানাইছিলা, সেইটা আবার এত প্রসেসের মাধ্যমে আবার নাইট্রোজেন পরিবেশে চলে গেল। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। এই নাইট্রোজেন ফিক্সেশনের বিক্রিয়াটাও দেখে যাও, কারণ যেহেতু অ্যাসিড বৃষ্টির সাথে রিলেভেন্ট। ওকে, ডান, আশা করি। সো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখলেই আমাদের রেলিভেন্ট টপিকগুলো হয়ে যাচ্ছে। সো তোমরা একটু ভাইকে জানাও এত দূর বুঝছো কিনা, তাহলে আমরা সামনে আগাবো। পরিবেশ রসায়নের সামনের কোশ্চিনটা দেখি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন, ডিউ 22-23 সেশনে আসছে। অনুবন্ধী অ্যাসিড আর অনুবন্ধী ক্ষার কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তুমি এতদিন হয়তো চিন্তা করছো তোমাকে একটা বিক্রিয়া দিবে, সেই বিক্রিয়ায় বলবে আচ্ছা এটার অনুবন্ধী অ্যাসিড কি, এটার অনুবন্ধী ক্ষার কি। ভাই রিটেনে তোমাকে কোনো বিক্রিয়াও দেয় নাই, জাস্ট বলছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার। আমি যদি তোমাকে সিম্পলি রিটেনের একটা সাজেশন বলি, তুমি এইচএসসিতে তোমার গ নাম্বার আর খ নাম্বারের জন্য, আর ক নাম্বারও ধরতে পারো, কারণ ক নম্বর কিন্তু অনুবন্ধী অ্যাসিড ক্ষার কি, এটা ক নাম্বারের কোশ্চেন। এই কোশ্চেনগুলো যদি ভালো মতন পড়ো, তাহলে নিজেই সাজেশন বানাইতে পারবা। ঠিক আছে, এর বাইরে খুব একটা আসে না কেমিস্ট্রির ক্ষেত্রে। ফিজিক্স তো মাথা মানে নষ্ট করে ফেলে। সো ওইটা আপাতত আমরা ফায়েজ ভাইয়ের ক্লাসে বুঝবো।
সো এখন আমরা দেখি অনুবন্ধী অ্যাসিড আর ক্ষার কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। সো অনুবন্ধী অ্যাসিড কি ক্ষার কি, আমি যদি উদাহরণ দিই তখনই ব্যাখ্যা হয়ে যাবে। সো এইসব জায়গায় একটু টেকনিক খাটাবা, তুমি এখানে বাংলা কথা বেশি লিখতে যাবা, টাইম পাবা না, ধরা খাবা। সো আমি আগেই রিয়াকশনটা লিখে নাম্বারটা নিশ্চিত করি। ধরো আমার বিক্রিয়ায় আছে, চিন্তা করো একটা বিক্রিয়া আমি লিখতেছি HCl আর অ্যামোনিয়ার মাঝে, তাহলে কি হলো, একটা অ্যাসিড একটা বেস, ধরে নিলাম এটা অ্যাসিড বেস আপাতত। এখন এরা বিক্রিয়া করে কি করবে, এরা বিক্রিয়া করে তুমি জানো যে NH3 আর H যুক্ত হয়ে অ্যামোনিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড, পুরোটা মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড বানাবে। বাট তুমি এই জায়গায় যদি ওই যে যেটা তৈরি হবে আর কি অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে আমরা এভাবে লিখি না, আমরা কি করি যখন অনুবন্ধী অ্যাসিড ক্ষার বলে আমরা তখন এই জিনিসটাকে দুইটা পার্টে ভেঙে লিখি, একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন আকারে ভেঙে লিখলাম। এখন কথা হচ্ছে তুমি এই HCl এ দেখো হাইড্রোজেন কয়টা আছে, একটা, আর এই HCl থেকে ক্লোরিন মাইনাস তৈরি হয়েছে যেখানে হাইড্রোজেন জিরোটা। তো তুমি জানো ব্রোনিস্টের লাউরি অনুযায়ী অ্যাসিডকে যে হাইড্রোজেন বা প্রোটন দান করে, তাহলে এ হচ্ছে তোমার অ্যাসিড। আর এই জায়গায় তুমি যদি দেখো হাইড্রোজেন কয়টা, তিনটা, আর এই বান্দা হাইড্রোজেন আছে চারটা, মানে এ হাইড্রোজেন রিসিভ করছে। ব্রোনিস্টের লাউরি অনুযায়ী যে হাইড্রোজেন রিসিভ করে, প্রোটন রিসিভ করে, তাকে আমরা বলি বেস। এখন আমরা জানি একটা অ্যাসিডের অনুবন্ধী ক্ষার থাকে, তাহলে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হচ্ছে এইটা, তাহলে এটাকে বলবা HCl এর কনজুগেট বেস, ঠিক আছে, এটাই হচ্ছে অনুবন্ধী ক্ষার, আর এইটা হচ্ছে একটা বেস, তাহলে একে বলবা এই বেস মানে হচ্ছে অ্যামোনিয়া এর কনজুগেট অ্যাসিড, ঠিক আছে। তো এই হচ্ছে অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষার। অনুবন্ধী অ্যাসিড এবং ক্ষার হচ্ছে তারাই যারা হচ্ছে একটা অ্যাসিড থেকে, দেখো একটা অ্যাসিড থেকে কি হয়েছে, প্রোটন বের হয়ে যেটা পাইলা এটাকে বলা হবে কনজুগেট, ওই অ্যাসিডের কনজুগেট বেস। আর একটা বেস থেকে তুমি প্রোটন যোগ করে যেটা পাইলা সেটাকে বলবা তার কনজুগেট অ্যাসিড। বুঝতে পারছো? তো আমাকে যদি কখনো বলা হয় যে আচ্ছা বলো তো ভাইয়া যে HSO4 মাইনাস এইটার এর কনজুগেট অ্যাসিড কোনটা, কনজুগেট অ্যাসিড বললে, কনজুগেট অ্যাসিড বললে একটা প্রোটন বাড়াই দিবা, তাহলে এটা হবে সালফিউরিক অ্যাসিড। আর HSO4 মাইনাসের কনজুগেট বেস যদি জিজ্ঞাসা করে আমাকে, কনজুগেট বেস বললে একটা প্রোটন তুমি কমাই দিবা, তখন এটা হবে একটা প্রোটন কমে গেলে SO4 2 মাইনাস। বুঝতে পারছো জিনিসটা? আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের কোশ্চিন গুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার ভাই? ওকে, তো এইটাই হচ্ছে আমাদের কোশ্চিনে বলছে তুমি আগে রিঅ্যাকশনটা লিখবা, লিখে এখান থেকে দেখে দেখে অনুবন্ধী অ্যাসিড ক্ষার ব্যাখ্যা করবা, তাহলে ফুল মার্কস পেয়ে যাবা। বুঝছো? রিঅ্যাকশন না লিখে হাফ পেজ ভরাইতে যাবা, তুমি এখানে তুমি নাম্বার তো তুলতেই পারবা না, প্লাস আদার্স কোনো জায়গায় নাম্বার তুলতে পারবে না। সো আমাকে রিটেনের প্রসেসগুলো বুঝতে হবে, কিভাবে কতটুক লিখলে আমাকে নাম্বার দিবে। বেশি কথা লেখার দরকার নেই, জিস্ট কথাটা লিখবা। ওকে, তো এই কনজুগেট অ্যাসিড বেস এর মাধ্যমে আমাদের মোটামুটি পরিবেশ রসায়নের পার্ট শেষ হয়ে গেল। এখন আমরা শুরু করতেছি ভাইয়া জৈব রসায়ন, এবং এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চিন থাকবে। তো তোমাদের উপস্থিতি যদি কমে যায় তাহলে কিন্তু আমি জৈব রসায়ন নিয়ে মজা পাবো না। তো জৈব রসায়নের এখানে মজাই হচ্ছে দেখো ম্যাক্সিমাম কোশ্চিনে খালি রূপান্তর, এটা একটা রূপান্তর, এটা একটা রূপান্তর, এখানে হচ্ছে শনাক্তকরণ, এটা একটা রূপান্তর, এটা হচ্ছে SN1 SN2 দিছে, এটা জ্যামিতিক সমানতার শর্ত দিছে, এটা হাইড্রোজেন বন্ড দিছে, এখানে বেনজিন থেকে আনিলেন রূপান্তর, এটা হচ্ছে শনাক্তকরণ, এটা হচ্ছে সংযুতি, সো এটা হচ্ছে অ্যারোমেটিক, এটা হচ্ছে শনাক্তকরণ। তাহলে আমি যে কটা কোশ্চিন দেখাইছি ম্যাক্সিমামই হচ্ছে হয় তোমার রূপান্তর নাই তোমার শনাক্তকরণ, ম্যাক্সিমাম। তাহলে তোমার যদি অর্গানিক কেমিস্ট্রিতে এক যৌগ থেকে আর এক যৌগে যাওয়া নিয়ে অ্যালার্জি থাকে তাহলে দ্রুত সিয়াম ভাইয়ার যে ডিউল ICU ব্যাচটা আছে ওখানে জয়েন করো, অথবা তোমার যদি আরো ল্যাকিংস এখনো থাকে পরবর্তী অ্যাডমিশনের জন্য তাহলে তুমি জয়েন করবা কোথায়, জয়েন করবো হচ্ছে CW ক্যাম্পাস কলিং এ, যেখানে একাডেমিক স্টাইল তো অনেক বড় ক্লাস হয় ভাইয়া, এমনি শর্টে ক্লাস নেই, যেখানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়েছে। ঠিক আছে, তো যে কোনো ব্যাচ তোমার ডিউ টার্গেট হলে সিয়াম ভাইয়ার কাছে আসো কেমিস্ট্রির জন্য, ইনশাল্লাহ সব ইজি করে দিব। আর হচ্ছে তোমার যদি পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছু নিয়ে প্রবলেম থাকে তখন তুমি আমাদের ডিউ ক্র্যাশ কোর্সে আসতে পারো। যাই হোক, অনেক কথা হইলো, এখন আমরা চলো শুরু করি, আমাদের শুরু থেকেই শুরু করি।
সো অর্গানিকের অনেক কোশ্চেন, সবাই একটু মাজার বেল্ট টাইট করে বসো, শুরু করতেছি আমরা, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন আমাদেরকে বলতেছে এত কিছু বুঝি না, নিম্নলিখিত বিক্রিয়াগুলোতে এক্স ওয়াই জেড এর স্থলে বিকারকের সংকেত, বিক্রিয়ার শর্ত এবং পি কিউ স্থলে উৎপাদগুলোর সংকেত লিখো। মানে এক্স ওয়াই জেড তোমাকে বের করতে হবে এবং এক্স ওয়াই জেড এ কোনো প্রভাবক যদি আমাকে দিতে হয় সেটাও বসাইতে হবে। দেখো এখানে কি হয়েছে, এখানে আছে হচ্ছে একটা OH মিথানল, একে করছে মিথাইল ক্লোরাইড। তার মানে তুমি একটা বিষয় সিম্পলি চিন্তা করো, তোমার অ্যালকোহল শনাক্তকরণ করছিল না, অ্যালকোহল শনাক্তকরণে কি কি ছিল, তোমাকে হচ্ছে PCl5 দিয়ে শনাক্ত করতে পারতা অথবা PCl3 দিয়ে শনাক্ত করতে পারতা, এটা একটা। এরপর তুমি অ্যালকোহল শনাক্ত করতে পারতা হচ্ছে লুকাস বিকারক দিয়ে, মানে পার্থক্যকরণ করতে পারতা, লুকাস বিকারক দিয়ে করতে পারতা, এবং এদের অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এরকমই তো ছিল। এইগুলো যদি আমি অ্যাড করি, PCl5 এ কি ক্লোরিন আছে না, CCl3 তে কি ক্লোরিন আছে না, জিঙ্ক ক্লোরাইড HCl ক্লোরিন আছে না, আমার লাগবেই তো ক্লোরিন। তাহলে আমি এই জায়গায় যে কোনো একটা যদি দিই, এইখানে যদি আমি দিই হয় PCl5 দিব, নাইলে আমি PCl3 দিব, অথবা তুমি দিতে পারো থায়োনিল ক্লোরাইড SOCl2, অথবা তুমি দিতে পারো অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্লাস কনসেন্ট্রেটেড HCl, তাও ভালো লাগতেছে না, তুমি জাস্ট একটা যে কোনো একটা দিলেই তোমার এটা কারেক্ট হবে, ঠিক আছে? বুঝতে পারছো? নেক্সট, এখান থেকে তোমাকে সায়ানো বানানো হয়েছে, এখান থেকে কি বানানো হয়েছে ভাইয়া, সায়ানো বানানো হয়েছে, এখান থেকে কি বানানো হয়েছে ভাইয়া, সায়ানো। সো এই ক্লোরিনটাকে দেখো, ক্লোরিন একটা নেগেটিভ চার্জ আর এই সায়ানো একটা নেগেটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ বেরোয় আর একটা নেগেটিভ চার্জ ঢুকছে। এবং তুমি জানো দেখো এখানে কার্বন কয়টা, একটা, এখানে কার্বন দুইটা। তুমি মনে রাখবে অর্গানিক কেমিস্ট্রিতে একটা বিক্রিয়া ছিল কার্বন শিকল বৃদ্ধির বিক্রিয়া, কার্বন শিকল বৃদ্ধির বিক্রিয়া, সেটা ছিল এরকম, অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়ায় সেটা হচ্ছে এই এক্স বের হয় আর এই সায়ানো এই জায়গায় ঢুকে, তাহলে এটা হয় RCN। দেখো তো জিনিসটা সেম না, এটা একটা অ্যালকাইল হ্যালাইড না, কার্বন একটা, এখানে কার্বন কয়টা, দুইটা, কার্বন বাড়ালাম না, তাহলে এই জায়গায় ওয়াই যৌগ যেটা, এটা আর কিছুই না, এটা তোমার পটাশিয়াম সায়ানাইড বা পটাশিয়াম নাইট্রাইড। এবার এই সায়ানোটা পরবর্তীতে দেখো এই CN যেটা, এটার পাশে সি এর পাশে দুইটা হাইড্রোজেন ঢুকছে, নাইট্রোজেনের পাশে দুইটা হাইড্রোজেন ঢুকছে, হাইড্রোজেন ঢুকে কোন বিক্রিয়ায়, দেখো সায়ানো হয়ে গেছে অ্যামিনে, হাইড্রোজেন ঢুকে কি দিলে, বিজারক দিলে, বিজারণ বিক্রিয়ায় বিজারক দিলে হাইড্রোজেন ঢুকে। তাহলে এই জায়গায় জেড হিসেবে তুমি যে কোনো একটা বিজারক, সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা মোস্ট কমন, এটা দিয়ে দিলেই তোমার জেডও হয়ে গেল। তাহলে এই জায়গায় তোমার কি হইলো ভাইয়া, এই যে এটা তুমি কিন্তু 1 ডিগ্রি অ্যামিন পেয়ে গেছো, এবং 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণের জন্য তুমি নাইট্রাস অ্যাসিড ইউজ করতে না, ওই নাইট্রাস অ্যাসিড এখানে দেওয়া হয়েছে। 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হতো, এটা খুবই কমন একটা জিনিস, তৈরি হতো হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের সাথে, 1 ডিগ্রি অ্যামিনের সাথে বলে দিই নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায়, ওহ নো এরকম, ঠিক আছে, OH আর NO, নাইট্রাস অ্যাসিডকে লেখা হয় OH আর NO, এটার বিক্রিয়া আমরা জানি মুখস্থ, অ্যালকোহল তৈরি হয়, নাইট্রোজেন তৈরি হয়, ঠিক আছে? তাহলে অ্যালকোহল আর নাইট্রোজেন, তাহলে এই জায়গা থেকে তুমি ইজিলি, পানি তো একটা বলাই আছে, পানি বাদ, তাহলে এই কিউ হবে নাইট্রোজেন আর পি হবে অ্যালকোহল, তাহলে এটা কয় কার্বন আছে, 2 কার্বন, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি CH3 CH2 OH, দ্যাটস ইট। সো এই হচ্ছে তোমার পুরো শর্টকাটের টেকনিক, যেটা হচ্ছে আমি তোমাকে শিখাই দিলাম। সো অর্গানিক কেমিস্ট্রির এই জিনিসটা সবাই বুঝছো কিনা কমেন্ট করবা, অর্গানিক কেমিস্ট্রি গুলো বুঝতে হবে ভাইয়া, নাইলে কিন্তু এইটা তুমি যদি স্কিপ করো ভাই, এইটা থেকে মাঝখান থেকে একটা তুলে দিবে বা এই রেলিভেন্টই কোশ্চিন আসবে তোমার। তাহলে এখানে আমরা যদি একটু আইডেন্টিফাই করি, আমাদের এক্স হচ্ছে এইগুলা, এটা এক্স হয়েছে, এই যে ওয়াই হয়েছে এই KCN, হ্যাঁ, তারপর আমাদের জেড হয়েছে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে? তাহলে XYZ আমাকে চিহ্নিত করা হয়ে গেছে, আর পি আর কিউ চিহ্নিত করা হয়েছে, এটা হচ্ছে আমার পি আর এটা হচ্ছে নাইট্রোজেন হচ্ছে আমার কিউ, ঠিক আছে? তো আমরা আশা করি প্রত্যেকটা জিনিস যদি করতে পারি, দেখো 5টা যৌগ বের করতে পারলে 2.5 মার্ক পাবা, হাফ হাফ করে। সো এই হচ্ছে কাহিনী। এই কমেন্ট করো বুঝছো কিনা এতটুকু, যদি বুঝো আমরা নেক্সটে যাচ্ছি। তাহলে এটা গেল আমাদের ডিউ 24-25 সেশনের একদম একটা সলভ, বুঝতে পারছি আমরা আশা করি। জিয়াম ভাইয়া থাকতে একদমই প্যারা নাই, ইনশাআল্লাহ তোমার কেমিস্ট্রি অ্যাডমিশন জার্নিতে আবারও আমরা লাইভ ক্লাস শুরু করলাম, তোমার যা প্রবলেম ভাইয়া জানায়। এরপরেরটা কি বলতেছে, নিম্নলিখিত বিক্রিয়াগুলোতে উৎপন্ন মুখ্য জৈব যৌগ, আবারও দেখো রূপান্তর। তো এখানে কি বলছে, একটা অ্যাসিডের সাথে অ্যামোনিয়া দিছে, তুমি অ্যাসিডের 4টা জাতক চেনো না, অ্যাসিডের 4টা জাতক কি, অ্যাসিড হ্যালাইড,
অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার অ্যানহাইড্রাইড। যখনই এই যে অ্যাসিডের সাথে NH3 বিক্রিয়া দিছে তখন যেটা হবে অ্যাসিড থেকে পানি বের করার একটা ধান্দা করতে হয়। অর্গানিক কেমিস্ট্রি মানে সিয়াম্পের কথা, পানি পুনি বের করার ধান্দা, পানি বের করে দিবা। সো অ্যাসিড থেকে OH বের করবা, আর এইটাকে লেখো একটু এইভাবে যে NH2, এখান থেকে OH বের করবা, দুইজন মিলে পানি তৈরি করে ফেললো। তাহলে এইটুকু জোড়া লাগলে হয়ে যাবে যৌগটা CH3CO আর হচ্ছে NH2। তাহলে এটা একটা অ্যামাইড যৌগ তৈরি হয়ে গেছে, অ্যামাইড। আর তুমি জানো অ্যামাইডের মধ্যে ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়, এই জায়গাটা হয়ে গেছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কে দিত ভাইয়া? অ্যামাইড যৌগ দিত। এবং কি পাওয়া যেত ভাইয়া? ক্ষুদ্রাংশকরণ মানে কি, একটা কার্বন কমে যেত, এই CO চলে যেত, CO চলে গেলে পড়ে থাকে CH3 আর NH2। তাহলে এই যৌগটা হচ্ছে আমার CH3 আর NO2, তুমি প্রাইমারি অ্যামিন পাইলা। আচ্ছা, প্রাইমারি অ্যামিনের সাথে যখন তুমি ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল দিছো, এটা তোমার 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ বা কার্বিল অ্যামিন টেস্ট হয়ে গেছে। এতটুকু তোমার হয়ে গেছে কার্বিল অ্যামিন টেস্ট। কার্বিল অ্যামিন টেস্টের শর্ত কি ছিল ভাইয়া? অ্যামিন থাকতে হবে, অ্যামিন আছে, এই যে অ্যামিন। তারপরে কার্বিল অ্যামিন টেস্টের আর একটা শর্ত ছিল, এই কার্বিল অ্যামিন টেস্ট দিয়ে 1 ডিগ্রি অ্যামিন যেমন শনাক্ত করা যায়, আর এই ক দিয়ে মনে রাখবা ক্লোরোফর্মও শনাক্ত করা যায়। তাই অ্যামিন তো থাকবেই, তার সাথে ক্লোরোফর্মও আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। সো এই কার্বিল অ্যামিন টেস্টে উৎকট দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড যৌগ হইতো। তাহলে এই যে CH3, এই যে CH3 আর CN হবে, CN মানে তো সায়ানাইড, আইসোসায়ানাইড মানে NC তৈরি হবে, CH3 NC, N ডাবল বন্ড C, এরকম একটা যৌগ তৈরি হবে। বা তুমি এটাকে জাস্ট CH3 NC এরকমই লিখতে পারো। তো এই হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রির, এটার হচ্ছে মোটামুটি সলভ। এটা কি বুঝছো সবাই? সামিয়া প্লাস যারা আসো আদার্স, সামি মাঝখানে যারা আসছিলা, সবাইকে এটা বুঝছো কিনা দেখো। প্রত্যেকটা নামধারী বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এটা এটুকু হচ্ছে কার্বিল অ্যামিন, আর শুরুটা হয়েছে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডের জাতক, অ্যাসিড থেকে অ্যাসিডের জাতক বানানোর যে রিয়াকশন। অর্গানিক কেমিস্ট্রি পানি বের করবা, বাকিটা জোড়া লাগাই দিছি, অ্যামাইড পেয়ে গেছি, এটা কিন্তু অ্যামাইড। হ্যাঁ, অ্যামাইড, অ্যামাইড, অ্যামাইড পাইছি। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা নেক্সটে যাই। অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পরীক্ষামূলকভাবে কিভাবে পার্থক্য করবে, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। আচ্ছা, ডিউ 23-24 কোশ্চিন। একটা অ্যালকোহল আর হচ্ছে অ্যাসিড, অ্যালকোহল আর অ্যাসিডের মধ্যে, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কিভাবে পরীক্ষামূলকভাবে কিভাবে পার্থক্য করবে, বিক্রিয়া সহ দেখাও। আচ্ছা, অ্যালকোহলগুলো কি ধরনের বিক্রিয়া দেয়? অ্যালকোহলগুলো বিক্রিয়া দেয় হচ্ছে, আমরা জানি সেটা হচ্ছে PCl5 সহযোগে অথবা PCl3 সহযোগে, আর আরেকটা হচ্ছে ধাতব সোডিয়াম সহযোগে। ঠিক আছে? আর কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া কি আছে? একটা আছে হচ্ছে লিটমাস পরীক্ষা, আর একটা আছে হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেটের পরীক্ষা। সো তুমি বুঝতেই পারতেছো দুইটা 2 ঘরানার রিয়াকশন দেয়, দুইটা 2 ঘরানার রিয়াকশন দেয়। সো কিভাবে পার্থক্য করবে, বিক্রিয়া সব ব্যাখ্যা করেছো, একটা বিক্রিয়া লিখে দিবা। সো এখানে একটা অ্যালকোহল নিয়ে PCl5 দিবা, তাহলে এই যে অ্যালকোহল প্লাস PCl5 যদি তুমি দাও, তাহলে আমি তো এটা শর্টকাট শিখাইছিলাম, শর্টকাটটা এরকম ছিল যে এই PCl5 এর একটা ক্লোরিন দিবা আর এর নিচে, আর একটা ক্লোরিন দিবা এইচ এর নিচে, আর বাকি থাকলো PCl3, এই PCl3 দিবা ও এর নিচে। তাহলে এটা হলো RCl, এটা হলো HCl, আর এটা হলো PCl3 আর O। তাহলে এটা হলো RCl, আর একটা হলো HCl, আর একটা হলো POCl3। সো এই যে HCl তৈরি করলো, এই HClটাই আমার অ্যালকোহল পরবর্তীতে অ্যামোনিয়ার মধ্যে দিলে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা দোয়া হবে, অ্যালকোহল তৈরি হবে, মানে অ্যালকোহল বোঝা যাবে। ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। ধাতব সোডিয়াম দিলে কি হয়? অ্যালকোহলের মধ্যে ধাতব সোডিয়াম দিলে আমরা সবাই জানি হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়। তো আগে হাইড্রোজেন গ্যাসের বুদবুদটা লিখবা, নাম্বার পাওয়া যায়। আর হাইড্রোজেন গ্যাস বেরোয় যদি যায়, তাহলে আরও আর Na যুক্ত হয়ে সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি করে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে গেল অ্যালকোহলের রিয়াকশন। আর কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন কি হয়? কার্বক্সিলিক অ্যাসিডের লিটমাস কি করবে? নীলকে লাল করবে, এটা তো জানোই। লিটমাস এটা হচ্ছে নীলকে লাল করবে, এটা তো আমরা জানি। আর সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া কি করবে? এত কথা জানি না। সোডিয়াম বাইকার্বনেট যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে,
অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, অনেক প্রোডাক্ট হবে আমি জানি, RCOO সামথিং অনেক কিছু হবে, বাট এই যে কার্বনেট থাকলেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হবে, এটা দিয়ে তুমি অ্যাসিড আলাদা করে ফেলবা। দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তাগুলো, আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে এইগুলো আমাদের আসে এক্সামে। হ্যাঁ, সো আমার যেহেতু এই কথাটা আসছে, আমি পরের একটা কোশ্চেন সলভ করে আসি অ্যালকোহল শনাক্তকরণের একটা, সেটা হচ্ছে এইটা। সো অ্যালকোহল পার্থক্যকরণ, ওইগুলো ছিল শনাক্তকরণ, PCl5 PCl3 সোডিয়াম, ধাতব সোডিয়াম দিয়ে শনাক্তকরণ করি, আর এটা হচ্ছে পার্থক্যকরণ। 1 2 3 ডিগ্রি, 1 2 3 মানে প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি, টারশিয়ারি মানে 3 ডিগ্রি। এই অ্যালকোহলকে কিভাবে আলাদা করা যায় আমরা প্রত্যেকেই জানি। আমরা যদি লুকাস বিকারক দিয়ে পরীক্ষা করি, লুকাস বিকারক দিয়ে পরীক্ষা করি, তাহলে আমাদের 1 2 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ হয়ে যায়। তো আমরা যদি 3 ডিগ্রি একটা অ্যালকোহল নিই, কিভাবে লিখতে হয় একটু দেখে রাখো, কাজে দিবে। কার্বনের সাথে যে OH আছে, মানে OH এর সাথে যে কার্বন আছে, এই কার্বন যদি 3টা কার্বন দ্বারা কানেক্টেড হয়, তখন এটাকে 3 ডিগ্রি অ্যালকোহল বলে। ঠিক আছে, সো এটা CH3 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 একটা দেখাই দিচ্ছি। সো এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এর সাথে তুমি কি করবা, লুকাস বিকারক মানে ড্রাই হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl, কনসেন্ট্রেটেড HCl। যদি তোমার মনে আচ্ছা ভাইয়া বাংলায় কি লিখতেই হবে শুষ্ক জিঙ্ক ক্লোরাইড, আমি কি ইংলিশে লিখতে পারবো এক্সাম হলে? সমস্যা নেই, ইংলিশেও লিখতে পারবা, এটা সমস্যা হবে না। ঠিক আছে, এইগুলো তুমি এই লেখাগুলো লিখতে পারবা। তো দিলে কি হবে, এখান থেকে তাৎক্ষণিক, এই কথাটা না লিখলে নাম্বার পাবে না, এই রিয়াকশনটা খুবই তাৎক্ষণিক হবে। তাৎক্ষণিক হয়ে যেটা হবে, OH বের হবে, আর এখান থেকে যে Cl গুলো আছে না, Cl, এই Cl এখানে ঢুকবে, তাহলে পাবা হচ্ছে CCl, আর এখানে হচ্ছে CH3 CH3 CH3। সো তুমি 3 ডিগ্রি অ্যালকোহল থেকে, এটা ছিল 3 ডিগ্রি অ্যালকোহল, আর এখন তুমি পেয়ে গেলে এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো এটা তাৎক্ষণিক হবে। 2 ডিগ্রি সেম ভাবে তুমি নিবা, 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে সেম রিয়াকশন করবা, এটা সময় লাগবে 5 থেকে 10 মিনিট। আর 1 ডিগ্রি অ্যালকোহল তুমি নিবা, নিয়ে রিয়াকশন করবা, এটা প্রথমে রিয়াকশন হবে না, নো রিয়াকশন। ঠিক আছে, পরবর্তীতে তুমি যখন এটা টেম্পারেচার বাড়াবা, তখন রিয়াকশনটা হবে, টেম্পারেচার বাড়াইলে সময় দিলে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার যে ব্যাপারটা। আমরা তাহলে অ্যালকোহলের ওইদিকে 2টা শনাক্তকরণ শিখলাম, এদিকে একটা পার্থক্যকরণ শিখলাম, প্রাইমারি সেকেন্ডারি। সো এখান থেকে অ্যালকোহল থেকে এই কোশ্চেনটা আসছিল আমাদের বারে, হ্যাঁ 2020-21-এ। ঠিক আছে, আমরা লিখে আসছিলাম, সো মনে আছে আর কি। সো এই হচ্ছে আমাদের গেল আর একটা কোশ্চেন। এরপর আসো আমাদের সামনের দিকে যাই। এখানে একটা আছে তোমার রূপান্তর থেকে প্রতি বছর আসবে ভাই, আরো আসবে। রূপান্তরেরটা দেখে নাও। আচ্ছা, সানজিদা একটা লামি আসছে, তোমাকে ওয়েলকাম, ক্লাসটা করো, আশা করি উপকৃত হবা। সো দেখো এখানে রূপান্তরের যে জায়গাটা বলছে ডিউ 22-23 সেশনে বলছে, সেটা হচ্ছে দেখো বেনজিন থেকে বানাইছে হচ্ছে নাইট্রোবেনজিন, বেনজিন থেকে বানাইছে কি নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনের মধ্যে কি দিছে, টিন আর HCl কিছু একটা পাইছে, ওইটাকে আবার সোডিয়াম নাইট্রাইড আর HCl দিছে, কিছু একটা পাইছে, এবং ওই কিছু একটার মধ্যে আবার কিছু একটা দিছে, যার ফলে আর একটা কিছু একটা পাইছে। মানে জিনিসটা কিন্তু বেশ তোমার মাথায় নাড়া দিতেছে, কমপ্লেক্স। তাহলে দেখি, আমি যদি বেনজিনের মধ্যে নাইট্রোবেনজিন পেতে যাই, মনে রাখবা বেনজিনে নাইট্রো গ্রুপ যুক্ত করতে গেলে নাইট্রেশন করতে হয়। সো বেনজিনের নাইট্রেশনের শর্ত ছিল যে আমাদের কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড গেল, নাইট্রোবেনজিন পেয়ে গেছি। এই নাইট্রোবেনজিনের মধ্যে তুমি যদি টিন আর HCl দাও, মনে রাখবা ভাইয়া এটা হচ্ছে একটা বিজারক। তোমার এখনো অর্গানিক কেমিস্ট্রির স্মৃতি মনে পড়তেছে, সিয়াম ভাইয়া সে 10 ডেজ অর্গানিক কেমিস্ট্রি বসে কেন জারক আর বিজারকের এতগুলো একটা চার্ট বানায় দিছিলাম। জারকের চার্ট, এটা বিজারকের চার্টের মধ্যে ছিল, বলা ছিল অ্যারোমেটিক যৌগের বিজারণে আমার টিন প্লাস HCl, আয়রন প্লাস HCl এগুলো ইউজ করা। তুমি যদি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও তাও হবে বিক্রিয়াটা, কোনো সমস্যা নাই। কিন্তু এই জায়গায় বিজারণে কি হয়, আমরা জানি বিজারণের একটা বৈশিষ্ট্য যে অক্সিজেন বের হবে, হাইড্রোজেন ঢুকবে। এই জায়গায় যদি তুমি খেয়াল করো C6H5NO2, এই জিনিসটা দেখতে কেমন হচ্ছে ভাইয়া, বেনজিনের মাথায় আছে হচ্ছে NO2 মূলক। এখানে যদি তুমি টিন প্লাস HCl মারো, তাহলে এখানে কি হবে, অক্সিজেন বের হয়ে এই জায়গায় হাইড্রোজেন ঢুকবে, তখন যৌগটা হয়ে যাবে যে বেনজিনের মাথায় N, অক্সিজেন 2টা বের হয়ে 2টা হাইড্রোজেন ঢুকলো, অ্যানিলিন তৈরি হয়ে যাবে।
কি তৈরি হয়ে যাবে? অ্যানিলিন। তার মানে এই যে যৌগটা এটা হচ্ছে অ্যানিলিন। এবার অ্যানিলিনকে সোডিয়াম নাইট্রাইট আর HCl দেওয়া মানে তোমার অ্যারোমেটিক অ্যামিনের নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। এইটা না দিয়ে তোমাকে কিন্তু এইভাবেও বলতে পারতো নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। সো তোমরা একটা কথা মনে রাখবা, অ্যানিলিনের মধ্যে যদি 0 থেকে 5 ডিগ্রি করে এই সোডিয়াম নাইট্রাইট আর HCl মারা হয় তখন সেটা একটা লবণ ক্রিয়েট করে যেটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিনের মাথায় N2Cl, আর এই যে তার মানে এইটা হচ্ছে তোমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আর এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে এই জিনিসটা কি দিলে ফেনল হয় সেটা হচ্ছে তুমি এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি প্রোটনীয় আদ্র বিশ্লেষণ করো, মানে এই বা অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ বলতে অ্যাসিড বোঝাতে H+ পানির উপস্থিতিতে, এবং এটা টেম্পারেচার অনেক 25 থেকে যে কোনো কিছু থাকতে পারে, তোমার অ্যাবাভ হচ্ছে এটা অ্যাবাভ 60 ডিগ্রি পর্যন্ত তোমার বয়ে আছে, 40, 50, 60, 25 থেকে কক্ষ তাপমাত্রা বলে কোশ্চেনও বিগত বছরে MCQতে আসছে। সো এটা যদি হয় তখন এই জায়গায় তুমি এই জায়গায় ফেনল পেয়ে যাও। তো এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা বারবার আসতেছে, এটা তোমাকে বুঝা লাগবে। সো অর্গানিক কেমিস্ট্রির এই সলভটা বুঝছো কিনা? এই সলভটা আশা করি বুঝছো। ক্লিয়ার ভাইয়ারা? এতটুকু বুঝছো কিনা একটু ক্লিয়ারলি বলো। তাহলে এই সাইডে আর বেনজিন রাখতে দোষ কি করলো? তাহলে বেনজিনের মধ্যে আমি এইটা দিলে এই হচ্ছে, তাহলে এটা আমার প্রথমটা, তারপরে আমার নাইট্রোবেনজিন থেকে 3 HCl দিলে অ্যানিলিন, অ্যানিলিন থেকে এইটা দিলে আমরা পাচ্ছি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজোনিয়াম ক্লোরাইডকে প্রোটনীয় আদ্র বিশ্লেষণ 25 থেকে শুরু করে টেম্পারেচার অ্যাবাভ 60 পর্যন্ত দিতে পারবা, দিলে এখানে ফেনল তৈরি হবে। ক্লিয়ার? আই হোপ তোমরা ক্লিয়ার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন, আমরা বুঝে গেছি। এর পরের কোশ্চিন, এই কোশ্চিনটা আসলে একটা কোশ্চিনের সাথে লে জুড়ে আসছিল, SN1 এবং SN2, এটা দ্বারা বলতে কি বুঝে 1 মার্কের জন্য আসছিল। সো SN1 তো বুঝো আর SN2 বুঝো কি ধরনের রিয়াকশন। আমরা জানি যে আমরা যদি একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া করি, যে এই ক্ষারটা যদি অ্যাকুয়াস মিডিয়ামে থাকে, জল দিলে নল পাওয়া যায়, তাহলে এটা অ্যালকোহল তৈরি করে। মানে এই যে কথা ছিল এরকম, জল দিলে নল পাওয়া যায়, মানে অ্যাকুয়াস মিডিয়ামে দিলে অ্যালকোহল পাওয়া যায়। তো এই বিক্রিয়াটা ছিল ভাই আমার সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, মনে করে দেখো। আর আমি যদি সেম রিয়াকশনটাই করি, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলাম অ্যালকোহলিক ভার্সনে, তখন এখানে তৈরি হতো অ্যালকিন, ডাবল বন্ড, ট্রিপল বন্ড এরকম কিছু, বা অ্যালকাইন তৈরি হতো, তখন এখানে তৈরি হতো হচ্ছে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। স্নেহা মজুমদার হচ্ছে বুঝেছি, ওকে ঠিক আছে। এটা দেখো, পরেরটা দেখো। সো এখন আমরা একটু দেখি যে এখানে আমাদের এই যে SN1 SN2 দ্বারা আসলে বুঝাচ্ছে তোমার সেই প্রতিস্থাপন অংশটা, ঠিক আছে, যে উপরের অংশটা কিভাবে তুমি এখানে যে SN1 এটাকে সুন্দর মতো ভাঙবা, SN1 উল্টা দিক থেকে ভাঙবা। 1 মানে হচ্ছে ইউনিমলিকিউলার, ঠিক আছে, 1 মানে হচ্ছে ইউনিমলিকিউলার, N মানে হচ্ছে উল্টা দিক থেকে নিউক্লিওফিলিক, ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক, S মানে কি সাবস্টিটিউশন, S মানে কি সাবস্টিটিউশন। সো এই সেম জিনিসটা যদি আমি দেখি, সো SN1 থেকে আমি যদি এদিকে জাস্ট SN1 কে SN2 করে দিই, এখানে SN2 করে দিই, আর এই যে তাহলে এখানে থাকবে 2 মানে কি ইউনিমলিকিউলার না, 2 মানে হচ্ছে বাইমলিকিউলার, ঠিক আছে, 2 মানে হচ্ছে বাইমলিকিউলার। এই বাইমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাংলায় যদি বলো তাহলে SN1 মানে হচ্ছে এক আণবিক, আর নিউক্লিওফিলিক মানে কেন্দ্রাকর্ষী, ঠিক আছে, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এটা জাস্ট একের জায়গায় দ্বিআণবিক। এটুক লিখলেই তুমি 1 মার্ক পেয়ে যাবা। এখন যদি তোমার আরো সন্দেহ থাকে তাহলে লিখবা যে SN1 যে বিক্রিয়াটা এটা 1 থেকে মনে রাখবা এটা 2 ধাপে হয়, SN2 2 থেকে মনে রাখবে এটা 1 ধাপে হয়। SN1 যেটা এইটা 1 কেন বলছে, কারণ এটা শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর অনলি নির্ভর করে। SN2 কে 2 কেন বলছে, কারণ এটা অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুইটার উপরই নির্ভর করে, ঘনমাত্রার উপরই নির্ভর করে।
তাই এটাকে SN2 বলা হয়েছে। তো এইগুলো পার্থক্য সূচক কথা লিখবা। এবং আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে SN1 এ অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। আর SN2 তে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আর বিক্রিয়ার সব মেকানিজম আমি এটা তোমাকে পুরো পড়াইলাম, বাট তুমি এখান থেকে 2টা লাইন লিখলে নাম্বার পেয়ে যাবে। ওকে, আই হোপ বুঝছো ক্লিয়ারলি। হ্যাঁ, বায়োমলিকিউলার। ওকে, সো আমাদের তাহলে এইটাও বোঝা হয়ে গেছে। সবাই একটু রেসপন্স করো, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের সমানুতা থেকে একটা কোশ্চিন আসছে, জ্যামিতিক সমানুতার শর্ত সমূহ কি কি। এটা ডিউ 22-23 কোশ্চিন। জ্যামিতিক সমানুতার শর্ত কি কি? ভাইয়া জানি আমরা জ্যামিতিক সমানুতা হতে গেলে জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম যদি সে শো করতে চাই, তাহলে সেখানে মাস্ট কার্বন কার্বন ডাবল বন্ড থাকা লাগে, মানে অ্যালকিন থাকা লাগে, যাতে এই কার্বনের মুক্ত ঘূর্ণনটা না হয়, মুক্ত ঘূর্ণন রহিত হয়। এভাবে বই লেখা আছে, যাতে কার্বন কার্বন ডাবল বন্ড, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নাম্বার, কার্বন কার্বন ডাবল বন্ডের যে এই কার্বনে যে 2টা হাত আছে আর এই কার্বনে যে 2টা হাত আছে, এই হাতগুলোতে ভিন্ন ভিন্ন মূলক থাকা লাগবে। মানে এই হাতে যদি আমার হাইড্রোজেন থাকে, এই হাতে হাইড্রোজেন থাকলে সেটা আমার জ্যামিতিক সমানু দিবে না। সেম এখানেও তোমার ভিন্ন ভিন্ন মূলক থাকা লাগবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, সে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই হাতে যদি আমার ব্রোমিন থাকে, এই হাতে ক্লোরিন থাকতে পারবে, ভিন্ন থাকা যাবে। এই হাতে যদি আমার ক্লোরিন থাকে, এই হাতে ব্রোমিন থাকা যাবে। সো এটা আমার জ্যামিতিক সমানুতা দিবে। ওকে, সো এই হচ্ছে 2টা শর্ত, লিখতে পারলে নাম্বার পাবা। 2 বিউটিনের সমানুসমূহের গাঠনিক কাঠামো আঁকো। 2 বিউটিন বলতে বোঝাচ্ছে, দেখো তুমি যদি সিম্পলি না বুঝো, আমি একটু আগে তোমাকে বলি, বিউটিন মানে কার্বন হচ্ছে 4টা, আগে 4টা কার্বন দিয়ে নিবা। এবার 2 বিউটিন মানে 2 নাম্বার পজিশনে ডাবল বন্ড, তাহলে 2 নাম্বার পজিশনে ডাবল বন্ড দিবা। হইছে, ডান। তাহলে এখন তোমার এইগুলোকে পূরণ করো, এটা CH3, এটা CH, এটা CH, এটা CH3। এখন তুমি জাস্ট গাঠনিক সংকেত আঁকতে বলছে আমাকে, তাহলে একটা আঁকো হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডে 2টা হাত দাও, এই সাইডে 2টা হাত। তো এক হাতে দাও H, আর এক হাতে দাও CH3, আর এক হাতে দাও H, আর এক হাতে দাও CH3। ভাইয়া দেখো H পাশাপাশি, তার মানে এটা সিস সমানু। ঠিক আছে, এবার যদি তুমি এই সেম জিনিসটাকে একটু উল্টায় দাও, এই H আর এই H কর্ণ বরাবর দাও, আর এই CH3 আর এই CH3 কর্ণ বরাবর দাও, এটা হয়ে যাবে ট্রান্স সমানু। তো এই 2টা আঁকতে পারলে তোমার বাকি নাম্বারটাও তুমি পেয়ে গেলা। আই হোপ ভাইয়ারা তোমরা বুঝছো। এখন একটু রেসপন্স করো, এটা বুঝছো কিনা। এটা বুঝলে আমরা সামনে যাব, আমরা সামনে চলে যাব। তো সামনে আমাদের অন্তঃআণবিক আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের উদাহরণ চাইছে। দেখো, অন্তঃআণবিক যে কথাটা আর আন্তঃআণবিক, আন্ত আর অন্ত কথাটা না বুঝলে পারবা না। অন্ত মানে নিজেদের মধ্যে, নিজেই করবে, নিজেই একটা, এবং কথা হচ্ছে এখানে একটা অণু করবে, একটা অণুই তোমার হাইড্রোজেন বন্ড নিজেই করবে। আর আন্ত মানে কমপক্ষে 2 জন মিলে একটা বন্ড করবে, হাইড্রোজেন বন্ড কমপক্ষে 2টা অণু মিলে একটা বন্ড করবে। যেমন আমি যদি তোমাকে বলি, আমি যদি তোমাকে সিম্পলি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল যেটা আছে, এই যে ফেনল মানে তো OH, ফেনল মানে কি ভাইয়া OH, এই যে খেয়াল করো OH, অর্থ পজিশন এইটা, এই জায়গায় যদি নাইট্রো গ্রুপ থাকে তাহলে এটাকে বলা যায় অর্থোনাইট্রোফেনল। তাহলে এটা হবে এরকম যে N ডাবল বন্ড O, আর এই জায়গায় হচ্ছে অ্যারো চিহ্ন দেওয়া যায়, এরকম অ্যারো চিহ্ন দিয়ে অক্সিজেন দেওয়া যায়। তো এখন কথা হচ্ছে ভাইয়া একটু বিষয়টা খেয়াল করব, আমরা খেয়াল করব হচ্ছে এরকম যে এই যে OH হাইড্রোজেন যখন ডিরেক্টলি নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিনের সাথে অ্যাটাচ থাকে তখন হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। তাহলে এই জায়গায় হাইড্রোজেন আর অক্সিজেন মুখোমুখি বন্ধন হয়েছে এবং এটা একটাই অণু, তাহলে অর্থো নাইট্রো ফেনল এটা কিন্তু কি করলো ভাইয়া আমাদের, হ্যাঁ, অন্তঃআণবিক করছে। এগুলো অন্তঃআণবিকের এক্সাম্পল। সেম তুমি যদি স্যালিসাইলডিহাইড চিন্তা করো, OH আর এটা হচ্ছে CHO, ভেঙে লিখে দেখো এই CO আর OH একসাথে একা একা বন্ধন করে স্যালিসাইলডিহাইড। সেম ভাবে তুমি যদি স্যালিসাইলিক অ্যাসিড দেখো, এটা হচ্ছে বেনজিনের মাথায় OH ফেনল আর এখানে থাকবে COOH। এগুলো সব কি ভাইয়া, এগুলো সব অন্তঃআণবিকের এক্সাম্পল, অন্তঃআণবিকের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আন্তঃআণবিক কারা, আমরা যত হাইড্রোজেন বন্ড চিনি, কার চিনি, তোমাকে আমি বললে তুমি কখনো এগুলোর নাম বলবা না, এগুলো কমপ্লেক্স, এগুলো অন্তঃআণবিক। তুমি বলবা যে ভাইয়া পানি,
ওকে পানি, তুমি বলবো হ্যাঁ NH3 অ্যামোনিয়া, ওকে অ্যামোনিয়া। হাইড্রোজেন ফ্লোরাইড, ওকে হাইড্রোজেন ফ্লোরাইড, তুমি বললো হ্যাঁ ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড আবার ডাইমার গঠন করে, ডাইমার গঠনের চিত্রটা আবার দেখে রেখো, এটা আবার আসতে পারে। সো এইগুলো হচ্ছে সব আমার আন্তঃআণবিক। ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার মোটামুটি কথাবার্তা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই জিনিসগুলো আমাদেরকে জানা লাগবে। নেক্সট, বেনজিন থেকে কিভাবে অ্যানিলিন তৈরি করবে। বেনজিন থেকে অ্যানিলিন যে তৈরি করবে এটা কোথায় আসছে? 21-22-এ আসছে। তোমাকে আমি প্রুফ দেখাই কোথায় আসছে, 21-22-এ। চলো এবার আমি তোমাকে আমার কোশ্চেন সলভই আজকে করাইছি সেখানে যাব। এটা কোথায় আসছে? 22-23-এ। 21-22-এ বেনজিন থেকে অ্যানিলিন ডিরেক্ট আসছে। 22-23-এ কি আসছে? বেনজিন থেকে বানাইছো নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে এই জায়গায় তুমি এই যে এইসব দিয়ে কি পাইলা জানো? এখানে অ্যানিলিন। তুমি যে বলো কোশ্চিন ব্যাংকের অ্যানালাইসিস বেসড পড়ালেখা করলে তোমার লাভ হবে না, কোশ্চিন ব্যাংক থেকে বলে কোশ্চিন আসতেছে না, কোশ্চিন ব্যাংক থেকেই কোশ্চিন আসতেছে। আগের বার যেটা হচ্ছে তোমাকে এক ভাষায় দিছে, এখন যেটা আর এক ভাবে দিবে, বাট ওইটাই দিতেছে। তাহলে এই 22-23-এ যে বেনজিন থেকে অ্যানিলিন তৈরি করতে পারবে, মানে 21-22-এ যে পারবে, সে 21-22-এর কোশ্চিন যে সলভ করে যাবে, সে কি 22-23-এ এটা পারবে না? অবশ্যই পারবে। তাহলে বেনজিনের কি করবা? অ্যানিলিন বানাইতে গেলে বেনজিন থেকে আগে নাইট্রোবেনজিন বানাবা। তাহলে কি হবে? নাইট্রোবেনজিন বানানোর জন্য নাইট্রেশন করা লাগে। সো গাঢ় নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিবা, এবং এর মধ্যে এই নাইট্রো থেকে যদি তুমি অক্সিজেন বের করতে চাও আর হাইড্রোজেন ঢুকাইতে চাইলে যে কোনো বিজারক, নট নেসেসারি 3+HCl, তুমি এখানে দিতে পারো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, দিতেই পারো, কোনো সমস্যা নাই। তুমি এখানে দিতে পারো আয়রন +HCl, কোনো সমস্যা নাই। তুমি এইগুলো যে কোনোটা ইউজ করতে পারো, করলে এটা অ্যানিলিন হবে। এবং অ্যানিলিন থেকে পরবর্তী রিয়াকশন এতবার আসছে, তুমি যদি না পড়ে যাও তোমার এক্সাম হলে, তোমার বলবো যে তোমার পাপই হবে। ঠিক আছে? তো এটা না পড়ে কখনো যাও না। এই জন্য আমি পরীক্ষার সময় আমি এটা কেবলই স্টার মার্ক করছি। সো তাইলে আমাদের এটা অলরেডি ডান ভাইয়া, এটা অলরেডি ডান। সো এইভাবে যদি পড়তে চাও ভাইয়া, এখন লাস্ট মোমেন্টে বেশি কথা বলবো না, তোমরা আসলে অনেক জায়গায় ঘুরো কিন্তু ভালো সার্ভিস পাচ্ছ না, কোশ্চিনগুলো সলভ করো টাফ ভাবে, রিলেট করো না। তো আমরা যেটা করছি তোমাদের জন্য যে KMX মাত্র 7 দিন, এখনো টাইম আছে প্রায় 12 দিন, তোমার ডিউ এর আগে 11 দিন। সো KMX 7 ডিউ ICU ব্যাচ আমরা হচ্ছে রাখছি, যেখানে কেমিস্ট্রি তোমাকে সলভ করে দিব, জাস্ট সিয়াম ভাই ক্লাস নিবে সব। সো জাস্ট প্রাইস খুবই নামমাত্র রাখা হয়েছে যাতে সবাই করতে পারো, 199। পারলে ভর্তি হয়ে যাও। MCQ ক্লাসগুলো আছে, রিটেন ক্লাস শুরু হয়েছে, আজকেরটা কিন্তু ব্যাচের ক্লাস, আমরা ফ্রিতে এসে তোমাকে দেখাচ্ছি কিভাবে আমরা ক্লাসগুলো নিই। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি, পরীক্ষাগারে CHO মূলক কিভাবে শনাক্তকরণ করবে। CHO মানে কি ভাইয়া? এটা একটা অ্যালডিহাইড গ্রুপ, এবং তুমি যদি এইটাকে অ্যালডিহাইড মূলক ভেবে আগেই অ্যালডিহাইড শনাক্তকরণে লেগে যাও, এটা ভুল করবা। কারণ তোমার এইটা অ্যালডিহাইড গ্রুপ হলেও এর মধ্যে একটা CO মূলক আছে। এই যে CO মূলক, এই CO মূলকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কার্বোনাইল কম্পাউন্ড, মানে কার্বনিল মূলক। এই কার্বনিল মূলক শনাক্ত আগে তোমাকে করতে হবে। কার্বনিল মূলক যদি হয় তাহলে সেটা হবে অ্যালডিহাইড, নাই হবে কিটোন। তারপরে তোমাকে ফার্দার একদম শিওর হওয়ার জন্য অ্যালডিহাইডের ফিলিং দ্রব্য বা টলেন বিকারক টেস্ট দিতে হবে। সো কার্বনিল মূলক শনাক্তকরণের যে টেস্টটা, সেটাকে বলা হয় 2,4-DNP বা DNPH টেস্ট। এটাকে তোমার অন্য নামে আসতে পারে ব্রাডির বিকারক। ঠিক আছে? সো ব্রাডির বিকারক, সো ব্রাডির বিকারকটা এরকম ছিল যে আমি একটা কার্বনিল মূলক ধরো এখানে নিলাম, C+O, হ্যাঁ, এই যে কার্বনিল মূলক, এটার সাথে 2,4-DNPH মানে হচ্ছে, দেখো বাংলায় কথাটা বলি, 2,4-ডাইনাইট্রো, বাংলায় তো না ইংলিশে, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। সো কি বললাম? 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। সো এটা কি হাইড্রাজিন? হাইড্রাজিনের সংকেত কি ভাইয়া? হাইড্রাজিনের সংকেত হচ্ছে NH2NH2। সো আমি এই NH2টাকে এভাবে লিখলাম, NH2, আর একটা NH2-র NH লিখলাম, কারণ এই হাতে আমাকে বাকি গ্রুপ যুক্ত করতে হবে। এরপর এই জায়গায় 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, ফিনাইল গ্রুপ, তার মানে এই জায়গায় আমাকে ফিনাইল গ্রুপটা দিতে হবে, দিলাম। এবং এই ফিনাইল গ্রুপের 2 আর 4-এর ডাইনাইট্রো, মানে এটা যদি 1 হয় তাহলে এটা 2, তাহলে এখানে একটা নাইট্রো গ্রুপ, এটা 3, এটা 4, এখানে একটা নাইট্রো গ্রুপ। ঠিক আছে? এই হচ্ছে তোমার অবস্থা। তাহলে এখন তুমি কি করবা? অর্গানিক কেমিস্ট্রি মানে কি? পানি পুনি বের করার ধান্দা, এই যে পানি বের করে দিবা, বাকিটা জোড়া লাগাই দাও, যা হবে ভাইয়া এটা হচ্ছে
হলুদ কমলা এরকম একটা পদক্ষেপ পাবা। হ্যাঁ, ইয়োলিশ অরেঞ্জ টাইপের, কারণ এইভাবে তুমি ইংলিশে লিখতে পারো, ইয়োলিশ অরেঞ্জ টাইপের একটা পদক্ষেপ পাবা। এটা ছিল হাইড্রাজিন যৌগ, হয়ে গেল হাইড্রাজোন যৌগ। হ্যাঁ, এবার তুমি বুঝলা, আচ্ছা এটা যেহেতু কালার দিছে তার মানে এটা কার্বনিলই ছিল। কার্বনিলের মধ্যে অ্যালডিহাইড না কিটোন, এটা আবার পার্থক্য করা যায়। হয় তুমি টলেন বিকারক টেস্ট দিবা, টলেন বিকারক টেস্ট অথবা ফেলিং দ্রবণ টেস্ট, টলেন অথবা ফেলিং দ্রবণ টেস্ট, টলেন অথবা ফেলিং দ্রবণ টেস্ট। সো টলেন বিকারক টেস্ট কি, তুমি একটা অ্যালডিহাইড ধর নিছো, CH3CHO, ও এটাতে CHO না, আমি একটা নিয়ে নিলাম। এটার সাথে টলেন বিকারক হচ্ছে ডাইঅ্যামিন সিলভার, ঠিক আছে, ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইডের বিক্রিয়া করলাম। সো যেটা হবে সিলভার দর্পণ তৈরি হবে। সিলভার দর্পণের মানে চকচকে একটা বর্ণ পাবা, এটাকে বলবা সিলভার দর্পণ। হ্যাঁ, আর এখান থেকে আরো এক্সট্রা তৈরি হয়, তুমি জানো এটা একটা মৃদু জারক। জারক কি করে, জারণ করে, তাহলে এই যৌগটা কি হয়ে যাবে, ফার্দার জারণ হয়ে যাবে। তাহলে CH3C ডাবল, দেখো অ্যালডিহাইড জারণ হলে অ্যাসিড হয়, কিন্তু এখানে অ্যাসিডের সাথে অ্যামোনিয়া আছে, লবণ তৈরি হয়ে যাবে, CH3C ডাবল NH4 তৈরি হয়ে যাবে। আর ফেলিং দ্রবণ টেস্টে যদি সেমটা দিয়ে করো, CH3CHO, তাহলে এখানে ফেলিং দ্রবণের সংকেত কি, কপার হাইড্রক্সাইড আর সোডিয়াম হাইড্রক্সাইড, অথবা সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের রচিলি দ্রবণ, ঠিক আছে। সো এইটা কপার হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড। সো এখানে কিউপ্রাস অক্সাইডের একটা লাল অদক্ষেপ পাবা। কি ভাইয়া, কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ পাবা। এইটাই, তুমি যদি পাশের সাইড গুলো নাও লিখো, এই মেইন প্রোডাক্ট লিখো, তাহলে এই হবে। এখানেও সেম, তুমি হচ্ছে লবণ তৈরি হয়ে যাবে, এটা হবে CH3C ডাবল, এইচ হবে না, এই সোডিয়াম ঢুকে সোডিয়ামের লবণ তৈরি করে ফেলবে। ওকে, ডান, ক্লিয়ার। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এইটা হয়ে গেল। নেক্সট আমরা আরেকটা দেখতেছি, এগুলোর সংকেত। ভাইয়া এগুলোর সংকেত আই হোপ তোমরা নিজেরাই পারবা। সংযুতি 21-22 আসছে। ভিনেগারের সংযুতি সবাই জানে যে অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, মানে তুমি এটাকে লিখবা যে CH3C ডাবল এইচ, এইটার এর 6 থেকে 10% অ্যাকুয়াস সলিউশন, ঠিক আছে, গেল। ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড HCHO, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। ওকে, লুকাস রিয়েজেন্ট, এটা আগেই পড়ানো, ডান। হ্যাঁ, অ্যাকুয়ারেজিয়া, এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত, এটাকে বলা হয় রাজ অম্ল, ঠিক আছে, রাজ অম্ল সংকেত হচ্ছে, মনে রাখবে এখানে থাকে দুইজন, এক হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এক হচ্ছে HCl। দেখো নাইট্রিক অ্যাসিডে অলরেডি 3 আছে, তাহলে একে আর 3 দিব না, 3 দিব হচ্ছে একে, তাহলে এটা হচ্ছে 3 মোল। হ্যাঁ, 3 মোল HCl, আর যেহেতু এর পাশে 3 আছে তাহলে একে দিব 1 মোল। এই দুটার মিশ্রণকে আমরা বলি রাজ অম্ল, ঠিক আছে। এই রাজ অম্ল কিন্তু পোর্সেলিন বাটিতে নেওয়া হয়, ওই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পড়ছো। আচ্ছা, ন্যাচারাল গ্যাসের প্রধান যদি বলি, এটা হচ্ছে মিথেন। প্রধান উপাদান মিথেন, এটা থাকে হচ্ছে মোটামুটি 93 থেকে 98%। বাকি কারা থাকে, বাকি থাকে হচ্ছে C2H6, প্রোপেন, ইথেন, তারপর প্রোপেন, আর কিছু পরিমাণে বিউটেন থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার মোটামুটি এগুলোর পড়ালেখা, আমরা আশা করি বুঝে গেছি। এই তোমরা কমেন্ট না করলে ক্লাস শেষ করে দিব। ভাইয়া কমেন্ট করো, বুঝছো কি না এত দূর। যদি বুঝো তাহলে আমরা ফার্দার সামনে যাই। অর্গানিকে আমরা শেষের পথে, আমরা শেষের দিকে অর্গানিক। হ্যাঁ, কারা আসো একটু ভাইকে জানাও। রাসায়নিক বন্ধন কি ভাইয়া, রাসায়নিক বন্ধন কি, এটা তুমি জাস্ট একটা কমন সেন্স দিয়ে লিখবা। দেখো কোনো একটা বন্ধন কেন গঠন হয়, সুস্থিত অবস্থা অর্জনের জন্য। সুস্থিত অবস্থা কখন হয়, যখন তার অষ্টক পরিপূর্ণ থাকে। তাহলে রাসায়নিক বন্ধন হচ্ছে অষ্টক পরিপূর্ণ করার উদ্দেশ্যে ইলেকট্রন ত্যাগ, গ্রহণ, শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে অষ্টক পূরণ করা, এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন আবার বলি, অষ্টক পূরণের উদ্দেশ্যে ইলেকট্রন ত্যাগ, গ্রহণ, ভাগাভাগি বা শেয়ার করা, এটাই রাসায়নিক বন্ধন। আচ্ছা, ন্যাপথালিন অণুতে কয়টি এবং কি কি বন্ধন বিদ্যমান? ন্যাপথালিনের সংকেত তোমরা অনেকে মুখস্থ রাখো, এটা রাখা খুব ভালো, মানে খারাপ কিছু না, ভালো। কারণ হচ্ছে এটা একটা বড় সংকেত আছে, 2টা বেনজিন রিং। দেখো 2টা বেনজিন রিং এরকম যদি তুমি পাশাপাশি আঁকো, এটাকেই বলা হয় ন্যাপথালিন। সো এটা হচ্ছে একান্তর দ্বিবন্ধন করে থাকে। সো এই হচ্ছে তোমার ন্যাপথালিন। এখন তুমি যদি একটু চিন্তা করো, এই ন্যাপথালিনের কোন জায়গায় কে কে আছে। এখানে হচ্ছে কার্বন আছে 6টা, এই যে এরকম
এই 6টা, আরো 7টা 8টা 9টা 10টা, তাহলে কার্বন তুমি দেখতেছো কয়টা ভাইয়া? 10টা। হাইড্রোজেন কয়টা? দেখো প্রতিটাতে পাই বন্ড করে আছে না, প্রতিটাতে কি করে আছে? পাই বন্ড আছে। তাহলে এই জায়গায় তোমার হাইড্রোজেন হিসাব করা একটু টাফ হয়ে যায় তোমার জন্য, তাই না? এই জায়গায় তো 6টা আছেই, 6টা আছেই। সো হাইড্রোজেন যদি তুমি হিসাব করো, তো এখানে আমার হাইড্রোজেন প্রতিটাতে একটা করে যদি তুমি ধরো, তো এরকম আসবে C10H8, ঠিক আছে? তো এখানে দেখবা 18টা মোটামুটি C10H8 এরকম হচ্ছে ন্যাপথালিনের সংকেত। তাহলে মোটামুটি টোটাল অ্যাটম হচ্ছে আমার, টোটাল অ্যাটম হচ্ছে 18টা। হ্যাঁ, 18টা। তুমি জানো অ্যারোমেটিক যৌগের সিগমা বন্ড, বের করার একটা আমরা শর্টকাট, আমি তো এখানে বলতেছি না আমি শর্টকাটে করতেছি, আমি এই চিত্রটা একেই কিন্তু দেখাইছি। সিগমা বন্ড হচ্ছে তাহলে টোটাল অ্যাটমের নাম্বার, তার মানে 18টাই হবে। হ্যাঁ, আর পাই বন্ড যদি চিন্তা করো 1 2 3 4 5, তাহলে পাই বন্ড হচ্ছে আমার ন্যাপথালিনে 5টা। এই হচ্ছে তোমার এখানকার অবস্থা, বুঝতে পেরেছো? ডান। নেক্সট আমরা যাচ্ছি, এটা আমরা আগেই করে আসছি। এরপরে আমাদের বাবা একটা বড় সড়ো কোশ্চেন দিয়ে রাখছে। এই কোশ্চেনটা আমি একটু তোমাদের 1 মিনিট টাইম দিচ্ছি, যারা পারবা 20-21 সেশনে আসছে এই কোশ্চেনটা। সো তোমরা একটু এটা ট্রাই করো। এই যে এইটা 20-21 মানে ভাইয়ারা বসে বসে সলভ করে আসছিলাম এক্সাম হলে আর কি। এখন মনে আছে কি না আই ডোন্ট নো, দেখি কি করা যায়, দেখি তোমরা পারো কিনা। সো এখানে আমাদের কি বলছে দেখো, এখানে আমাদের বলছে হচ্ছে যে ক নাম্বারে বলছে এক্স একটা যৌগ যাকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিছি, যার ফলে ওয়াই পাইছি, ওয়াই কে আবার জারণ করছি, যার ফলে জেড পাইছি, ঠিক আছে? আচ্ছা, এই জেডটাকে নিয়ে 2,4-DNPH টেস্ট যদি আমি দিই, তাহলে সে সেটা দিছে। একটু আগে দেখলাম যে ইয়েলো আর হচ্ছে কমলার অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ একটা প্রিসিপিটেশন দিচ্ছে, এবং এই 2,4-DNPH টেস্ট এটা দিছে মানে এটা নিশ্চিত কার্বনিল কম্পাউন্ড। এখন কার্বনিল কম্পাউন্ড তো দুইটা হয় সেটা অ্যালডিহাইড, নাই সেটা কিটোন। এখন এটা পরের স্টেপে বোঝা যাবে। সো পরের বার এই তুমি জেডটাকে আবার নিয়ে ফেলিং সলিউশনে বিক্রিয়া দিছো, কিন্তু সে কোনো পরিবর্তন দেখায়নি। ফেলিং দ্রবণে বিক্রিয়া একটু আগে তুমি দেখছো অ্যালডিহাইড দেয়, কিন্তু কিটোন দেয় না। তার মানে এই জেড ইটসেলফ ছিল, তুমি এতক্ষণে বুঝে গেছো জেড হচ্ছে কিটোন। জেড কিটোন এটা আইডেন্টিফাই করাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। জেড কিটোন এটা আইডেন্টিফাই করাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেন আমি বলতেছি, এবং এক্স কে বলা হয়েছে আইসোমার অফ C4H9Br, C4H9Br। আমাকে বলছে এক্স ইজ দ্য আইসোমার অফ C4H9Br। এখন চিন্তা করো, তোমাকে খুবই ঠান্ডা মাথায় চিন্তা করবা। ঠান্ডা মাথায় চিন্তাটা হচ্ছে এক্স তাহলে কি একটা অ্যালকাইল হ্যালাইড, এতটুকু তুমি এটাও বুঝছো। এক্স হচ্ছে C4H9Br এর আইসোমার, মানে এক্স হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডকে তুমি যখন দেখো জল দিলে নল পাওয়া যায় বলছিলাম না, তাহলে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে এই যে জল দিছো, তাহলে এই ওয়াই কি নল, নল মানে কি ওয়াই হচ্ছে তোমার অ্যালকোহল, ওয়াই আর কিছুই না, ওয়াই হচ্ছে অ্যালকোহল। এবং এই অ্যালকোহলকে তুমি যখন আবার জারণ করছো তখন তুমি জেড পেয়ে দিয়েছো কিটোন। দেখো তো ভাইয়া, তুমি কত ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাও? 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ওয়াই শুধু অ্যালকোহলই না, ওয়াই হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তোমার সবকিছু আইডেন্টিফাই করা ডান, এখন তুমি জাস্ট বিক্রিয়া রূপে সাজাও। তাহলে তুমি যদি এখন চিন্তা করো যে C4H9Br, এটা তার মানে কার্বন কয়টা আছে ভাইয়া? এখানে আমার 4টা, তাহলে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এক্স। তাহলে লিখে ফেলি 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড CH3 CH2 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 আর এক্স ব্রোমিন বলছে, তাহলে এটা তোমার সেই এক্স, বোঝা গেছে? এটাকে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড জল দিলাম, জল দিলে নল পাবো, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কি হবে ভাইয়া? এই ব্রোমিন তো বের হবেই, ব্রোমিন বের হবে, আর এই জায়গায় কি হবে? হাইড্রক্সিল ঢুকবে। তাহলে এটা কি হয়ে গেল ভাইয়া? এটা কি হয়ে গেল? এটা তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেল। এখন কথা হচ্ছে, এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে তোমার এই যে অ্যালকোহলটা তুমি পাইলা, এই অ্যালকোহলটা কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি? 1 ডিগ্রি না 2 ডিগ্রি, এটা বোঝা লাগবে। তো এইটা যদি তুমি এই জায়গায় যদি ওইস পাও, তাহলে কিন্তু এটা 1 ডিগ্রি হয়ে যাচ্ছে, তোমাকে বানাইতে হবে 2 ডিগ্রি অ্যালকোহল। দ্যাটস মিন তোমার ব্রোমিন এখানে নাই, ব্রোমিন আছে হচ্ছে 2 নাম্বার পজিশনে,
ব্রোমিন আছে 2 নাম্বার পজিশনে, এই ব্রোমিন বের করবা, এই জায়গায় OH ঢুকাবা, তাইলে তুমি পাবা হচ্ছে তোমার এই জায়গায় যদি ব্রোমিন ঢুকায় তুমি দাও, তাহলে এই জায়গায় এখন তুমি যৌগ যেটা পাবা, এটা দেখো ধাপে ধাপে করতে হবে, জিনিসটা বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে CH2 থাকে না, এটা হয়ে যায় CH, এটা হয়ে যায় CH, আর এটা CH2, তাহলে এটা হচ্ছে CH, এটা CH2, এখানে চলে আসে OH। দেখো এইবার OH এর সাথে যে কার্বন যুক্ত, এই কার্বন এদিকে একটা কার্বনের সাথে যুক্ত এদিকে, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে এটা তোমার সেই X, এটা তোমার সেই Y, এবং তুমি জানো এটা তোমার সেই Y, এবং এই Y কে যদি তুমি কি করো, Y কে যদি তুমি জারণ করো, তুমি একটা কিটোন পাবা। তুমি জানো 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে যে কিটোন পাওয়া যায়, সেখানে কার্বন নাম্বার কি হয় ভাইয়া, যে CH3 CH2 CH2, এখানে থাকবে CO, এই যে এখানে থাকবে CO, তাহলে এটা CH3, এইরকম একটা অবস্থা তৈরি হবে, ঠিক আছে, মানে হাইড্রোজেনটা জাস্ট সরবে। সো এই হচ্ছে আমাদের ফাইনাল কি জেড। তাহলে এই হচ্ছে আমাদের বেশ কমপ্লেক্স একটা কোশ্চেন যেটা আমরা সলভ করলাম, বাট তোমাদেরকে তোমরা কি পারছো কিনা আবার একটু বলেন। আবার একটু যদি তোমাকে আমি বলি, তোমাকে আমি ফার্স্ট অফ অল এই যৌগটা একটু ভালো মতন চিন্তা করো। তোমাকে বলা আছে এক্স কে জল দিছি, তাহলে কিছু একটা পাবো, এবং সেটাকে আবার হচ্ছে আমি কি করছি, জারণ করছি, জেড পাইছি, এতটুক বুঝছি। এখন এই জেডকে 2,4-DNPH টেস্ট দেওয়া হয়েছে, সেটা করছে, তার মানে এটা কার্বনিল, 2,4-DNPH টেস্ট দেয় কার্বনিল, তাহলে হয় সেটা অ্যালডিহাইড নাই সেটা কিটোন। এখন অ্যালডিহাইড না কিটোন বোঝার জন্য এই জেডকে আমি ফেলিংড্রোমনে মারছি, ফেলিংড্রোমনের সাথে বিক্রিয়া করে নাই, ফেলিংড্রোমনের সাথে বিক্রিয়া করে নাই, জেড হচ্ছে কিটোন, তার মানে জেড যে কিটোন এটা আমি বুঝে গেছি। ওকে, এই এক্সটা আবার বলে দিচ্ছে আইসোমার অফ C4H9Br, তার মানে এক্স হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, এটাও তুমি বুঝে গেছো। অ্যালকাইল হ্যালাইড, এই যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে জল দিলে নল পাওয়া যায়, তার মানে এটা একটা অ্যালকোহল, বুঝছো, নল পাওয়া যায়। এখন আবার জেড যে কিটোন এটা জানো ভাইয়া, কোন অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহল, মানে এটা যে 2 ডিগ্রি অ্যালকোহল এটাও বুঝছো। ওয়াই হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, ভাই 2 ডিগ্রি অ্যালকোহল নিশ্চয়ই 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে পাওয়া যায়, তার মানে ব্রোমিন আছে 2 নম্বরে। এই তুমি যখন এর মধ্যে জল দিছো, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছো, তখন কি হয়েছে, 2 নম্বরে ব্রোমিন নেগেটিভ আয়ন বের হয়ে হাইড্রক্সিল ঢুকছে, এবং এইটাকে ফার্দার যখন তুমি জারণ করছো, তখন যেটা হয়েছে কার্বন নাম্বারের কোনো চেঞ্জ হয় না, সেটা কি হয়, জাস্ট এই জায়গায় তোমার হচ্ছে কিটোন হয়ে যায়, 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল ছিল, 4 কার্বন বিশিষ্ট কিটোন হয়ে গেছে, দ্যাটস ইট। সো এটাই হচ্ছে সলভ। তোমার জন্য আবার রিক্যাপ করলাম, আই হোপ তুমি বুঝতে পেরেছো। এটা ডিউ 20-21 সেশনের বেশ সুন্দর একটা কোশ্চেন ছিল। এর পরের কোশ্চেন কি বলতেছে, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখাও। ভাইয়া ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, এগুলো আমরা মোটামুটি সবাই জানি, বেনজিনের সাথে বিক্রিয়া করে। সো ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন আগে তোমাকে লিখতে হবে, সেটা হচ্ছে বেনজিন। বেনজিন কি করে, অ্যালকাইল হ্যালাইড, মানে এই যে একটা নিয়েই নিলাম মিথাইল ক্লোরাইডের সাথে, এটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে। তাহলে যেটা হবে, বেনজিনের মাথায় যে হাইড্রোজেনটা আছে, এটা একটা হাইড্রোজেন দেখাই দিবা, হাইড্রোজেন তো পজিটিভ চার্জ, পজিটিভ হাইড্রোজেন বের হবে, আর এখান থেকে পজিটিভ আছে যেটা ওটা ঢুকবে, সো পজিটিভ CH3 এখানে ঢুকে যাবে মিথেন, তাহলে তৈরি হয়ে গেল কি ভাইয়া, টলুইন তৈরি হয়ে গেল। সো এখন কথা হচ্ছে এটার মেকানিজম জানতে চাইছে। সো এটার মেকানিজম হচ্ছে এরকম, মেকানিজম 3 স্টেপের বিক্রিয়া। প্রথম স্টেপ যেটা হয়, বেনজিন বাদে বাকিরা রিয়াকশন করবে। সো এখানে আমার মিথাইল ক্লোরাইড আছে, আর এখানে আমার কি আছে ভাইয়া, AlCl3 আছে। সো এরা যখন রিয়াকশন করে ভাইয়া, প্রথমে মাথায় রাখবা যে এই বিক্রিয়াকে বলা হয় পজিটিভ কেউ বের হয়েছে, পজিটিভ কেউ বের হয়েছে, পজিটিভ কেউ ঢুকছে, মানে এটা ইলেকট্রোফিলিক। পজিটিভ মানে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফিলিক, আর কেউ বের হয়েছে কেউ ঢুকছে, মানে এটা হচ্ছে প্রতিস্থাপন হয়েছে। তাহলে এই বিক্রিয়ার নাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে ইলেকট্রোফিলিক মানে এই যে ইলেকট্রোফাইল, এটা তো তৈরি করতে হবে। ইলেকট্রোফাইল এখানে কে, যে মাথার উপর বসছে, এই মিথাইল মূলক তৈরি করতে হবে। সো যেটা হবে, এই মিথাইল মূলক হচ্ছে পজিটিভ, ক্লোরিন হচ্ছে কি নেগেটিভ, আর এখানে AlCl3 এর সাথে এই ক্লোরিন যুক্ত হবে, যুক্ত হয়ে এটা হবে AlCl4, আর এই CH3 হচ্ছে আলাদা হবে। CH3 যদি পজিটিভ হয় তাহলে AlCl4 হচ্ছে নেগেটিভ। এই যে এই ইলেকট্রোফাইল তৈরি, আর এটা তোমার তাহলে নেগেটিভ, এটা নিউক্লিওফাইল। আমার ইলেকট্রোফাইলটা যে অ্যাটাক করে, তাহলে ইলেকট্রোফাইল এবার যে কি করবে, 2 নাম্বার স্টেপ, এই বেনজিন রিংকে ইলেকট্রোফাইল যেটা, এটা এসে অ্যাটাক করবে। তাহলে যেটা হবে, এখানে একটা অস্থায়ী সিগমা কমপ্লেক্স তৈরি হবে, যেখানে হাইড্রোজেনও আছে এই হাতে, এই
তোমার এই যে CH3 আছে। এবং এই 3 নাম্বার স্টেপে যেটা হবে, এই সিগমা কমপ্লেক্স অবস্থা, এখানে তোমার যে নিউক্লিওফাইলটা রাখলা এ আবার এসে রিয়াকশন করবে। এ যদি রিয়াকশন করে, একটা বিষয় মাথায় রাখবা, জৈব যৌগে তুমি কোনো প্রভাবক যদি ইউজ করো, ওই প্রভাবককে আবার আগের অবস্থায় ফিরাই দিতে হবে। তাহলে AlCl4 এটা ছিল AlCl3 অবস্থায়, এটা আবার ফিরে যাবে AlCl3 অবস্থায়। এই জায়গায় একটা ক্লোরিন কি এক্সট্রা থেকে গেল, এই ক্লোরিন আর এই H মিলে বানাবে হচ্ছে মনের সুখে HCl। তাহলে বাকি থাকলো কি, H তো চলে গেছে, মাথার উপর পড়ে থাকলো হচ্ছে CH3। তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি অবস্থা। এই যৌগ এই জায়গাটার বলে দিবা, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। ডান। সো এই স্টেপগুলো লিখে দিলে 2.5 মার্ক তুমি পেয়ে যাবে এখানে। ডান, বুঝতে পেরেছো? এটা ডিউ 19-এর রিটেন, মানে আমাদের রিটেন আমরা সব রাখছি 19 থেকে শুরু হয়েছে 19 পর্যন্ত কোশ্চেনই রাখছি, যাতে তোমার এক ক্লাসে সব সলভ হয়ে যায় কেমিস্ট্রি সেকেন্ড পেপার। সো আমি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন করে দিলাম। তোমরা যারা বুদ্ধিমান, যেহেতু অ্যালকাইলেশন এসে গেছে, পরের বার আসতে পারে কি অ্যালকাইলেশন, আসতে পারে অ্যাসাইলেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যদি অ্যাসাইলেশন না এসে বলতে পারে নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখাও, বলতেই পারে। তার মানে বেনজিনের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এটার ক্রিয়া কৌশল, এটাও আমাকে রিটেনের জন্য পড়া লাগবে। ভাই তুমি জাস্ট 19 থেকে 24 5টা বছরের কোশ্চিনগুলোর সলভ করবা এবং এখান থেকে আনুষঙ্গিক টপিকগুলো পড়ে যাবা, রিটেন কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাকে আমি কমন অলরেডি তোমাকে আমি দেখাইছি, এত টেনশন করার কিছু নাই। কোশ্চিন সলভ করো, কোশ্চিনগুলো বুঝে সলভ করো, তাহলে ঘুরাই দিলেও পারবা। আর যদি মুখস্থ করার ট্রাই করো তাহলে পারবা না। ওকে, নেক্সট বিউটানল 1-এর অপসারণ বিক্রিয়া, খুবই ইজি, 1 মার্কের জন্য আসছিল বিউটানল 1। সো বিউটানল 1ই অনেকে লিখতে পারে না ভাই, বিউটেন তো বলছে 4টা কার্বন দিয়ে 1 নল 1 মানে OH-টা একে দিছে, দেন এটা হয়ে গেছে যৌগ, হাইড্রোজেন ফিল আপ করেন। এটা অপসারণ মানে কি, জল দিলে নল হইতো, ওটা প্রতিস্থাপন ছিল। তাহলে এটা কি করবে, এটা জল না, এটা অ্যালকোহলিক দিব, তাহলে অপসারণ বিক্রিয়া হবে। তাহলে অপসারণ বিক্রিয়ায় কি হয় আমি সবাই জানি, অপসারণ বিক্রিয়ায় হয় এখান থেকে OH বের হয়, আর OH এর সাথে যে কার্বন যুক্ত এটাকে বলে আলফা কার্বন, তার পাশেরটাকে বলে বিটা কার্বন। বিটা অবস্থান থেকে হাইড্রোজেন একটা বের হয়। তাহলে এখানে যেটা হবে CH3 সাইজেপ্রুল, CH3 CH2, এই জায়গায় C, এখান থেকে একটা হাইড্রোজেন বের হলো CH, আর এখান থেকে কিছু বেরোয় নাই। তাহলে এটা আছে হচ্ছে আমার CH2, আর এখান থেকে OH বেরোইছে, এই যে সরি এখান থেকে OH বেরোইছে, এখান থেকে হাইড্রোজেন বেরোইছে, তাহলে এদের মধ্যে ডাবল বন্ড। দ্যাটস ইট। সো এটা হয়ে গেল বিউটিন 1। সো এইটাই চাইছি, আর কিছু না। একটা পানি লিখে দাও, সমস্যা কি, এই যে OH আর H মিলে অপসারণ মানে কি, পানির অপসারণ হয়েছে। নেক্সট ভাইয়া, সাবান তেল চর্বির সংকেত লিখো। ক নাম্বারে বলছে সাবান অথবা তেল চর্বির সংকেত লিখো। সাবানেরটা চাইছে, আর তেল অথবা চর্বিরটা, মানে তেল চর্বি একই সংকেত। আবার বলছে তেল আর চর্বির মধ্যে পার্থক্য লিখো। তারপর বলছে কেরোসিন আর সয়াবিনের মধ্যে পার্থক্য লিখো। আচ্ছা, সো কেরোসিন আর সয়াবিনের মধ্যে পার্থক্য হচ্ছে, কেরোসিন তো চিনো যে পেট্রোলিয়ামের আংশিক পাতনের মাধ্যমে পাওয়া যায়, ঠিক আছে। সয়াবিন হচ্ছে একটা হচ্ছে উদ্ভিজ্জ তেল। সো এই খুব একটা না, এটা 1 মার্কের জন্য আসছিল, এটুকু লিখলেই হয়ে যাবে। সাবান তেল আর চর্বির সংকেত লিখতে বলছে। সাবানের সংকেত আমরা সবাই জানি, সাবান আর কিছুই না, অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণ, ঠিক আছে। অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণ। সো এই যে এরকম যে অ্যাসিড যদি থাকে RC+OH, তাহলে এটা সোডিয়াম অথবা পটাশিয়াম লবণ, অথবা RC+OK, এভাবে লিখতে পারো। অথবা আরো আছে C17, H35, C+OK, এরকম করে শিখছো। C17, H35 মানে এটা হচ্ছে তোমার অ্যালকাইল মূলক, ঠিক আছে। এটা তোমার সেই অ্যালকাইল মূলক, এর সাথে কি আছে C+O সোডিয়াম, অথবা কি C17, H35, এটা তোমার সেই অ্যালকাইল মূলক, এবং এর সাথে কি আছে C+O পটাশিয়াম। এইভাবে সাবান লিখে দিলে এটা, অথবা এটা লিখে দিলে সাবান শেষ। তেল চর্বি কি, তেল চর্বি কি আগে মনে করো, তেল অথবা চর্বিকে মনে রাখবা। তেল অথবা চর্বি হচ্ছে, এটা মনে রাখলে পারবা। গ্লিসারিনের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার, গ্লিসারিনের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার। ভালো করে কথাটা বুঝো, গ্লিসারিন
গ্লিসারিন কিন্তু একটা অ্যালকোহল, উচ্চতর ফ্যাটি অ্যাসিড, এটা কিন্তু একটা অ্যাসিড, বিক্রিয়া করে করছে কি অ্যাস্টার, এটা আমরা জানার কথা। তাহলে তুমি অ্যালকোহল আর অ্যাসিড বিক্রিয়া করে অ্যাস্টার পাও। সেম ভাবে তুমি এখন করবা কি, গ্লিসারিনের সংকেত কি, CH2OH, CH2OH, CH2OH। এর সাথে উচ্চতর ফ্যাটি অ্যাসিড কিভাবে লিখবা, উচ্চতর ফ্যাটি অ্যাসিড হচ্ছে RCOOH, তাহলে এদিকে লেখা হচ্ছে RCOOH, লিখছো? তো আমরা জানি যে এই দুইজন বিক্রিয়া করে, অ্যালকোহল আর অ্যাস্টার বিক্রিয়া করে এক অণু পানির অণু অপসারণ হয়। অ্যাসিড থেকে যায় OH আর অ্যালকোহল থেকে যায় H। এই ক্লিয়ার, ডান। তাহলে এইখান থেকে অ্যাসিড, অ্যালকোহল থেকে H গুলো যাবে, অ্যাসিড থেকে OH যাবে, বাকিটা জোড়া লাগাও। তো বাকি যদি জোড়া লাগাও তাহলে এখানে কি থাকে ভাইয়া, এখানে থাকে হচ্ছে CH2O, এখানে থাকে CHO, এখানে থাকে CH2O। ও অ্যালকোহল থেকে গ্লিসারিন থেকে H চলে গেছে, বাকি অংশে জোড়া লাগবে কি, এই যে OCR, তার মানে এখানে যুক্ত হবে এই যে এরকম OCR, RCOOH, হ্যাঁ, এখানেও তৈরি হবে কি OCR, এখানেও যুক্ত হবে কি OCR, মানে এই জিনিসটা তোমাকে কয় অণু নেওয়া লাগবে, 3 অণু, ঠিক আছে, এই জিনিসটা তোমাকে 3 অণু নেওয়া লাগবে, দ্যাটস ইট। এইটাই তোমার সেই তেল অথবা চর্বি, ঠিক আছে, তেল অথবা চর্বি। তাহলে মুখস্থ করা লাগে জিনিসগুলা ভাই, সেম ভাইয়া এইভাবেই দেখাই দিই, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, এই তো স্নেহা মজুমদার, থ্যাঙ্কস, তুমি পারছো এটা, CH2OO CR, CH2OCR, CH2OCR, দ্যাটস ইট, ভেরি গুড, ওকে, তুমি পারছো। এখন তোমাকে আরেকটা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, তেল আর চর্বির মধ্যে পার্থক্য। ভাইয়া তেল আর চর্বির মধ্যে পার্থক্য হচ্ছে আমাকে জানতে চাওয়া হয়েছে। সো তেল আর চর্বি, যদি আমি এখানে পার্থক্যটা একটু বলে দিই, তেল আর চর্বি, সো ওই 1 মার্কের জন্য আসছিল, তো এগুলো বেশি লেখা লাগবে না। তেল আর চর্বি, তেল যেটা আর চর্বি যেটা, চর্বি হচ্ছে প্রাণীজ, আচ্ছা, চর্বির যে ব্যাপারটা, এটা আগে টেম্পারেচার দিয়ে বলি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের উপরে এটা গলে, হ্যাঁ, আর হচ্ছে তেল যেটা, এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই গলে যায়, এই কথাটা মনে রাখবা। আর কোনটা প্রাণীজ আর কোনটা হচ্ছে আমাদের উদ্ভিজ্জ থেকে তৈরি করা হয়, এটা লিখলেই তোমার 1 মার্ক পেয়ে যাবা। একটা হচ্ছে প্রাণীজ থেকে পাওয়া যায় চর্বি, আর হচ্ছে উদ্ভিজ্জ থেকে তেল পাওয়া যায়, সো এই জিনিসটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রাণীজ থেকে সংরক্ষণ করা, এটা উদ্ভিজ্জ থেকে সংরক্ষণ করা। এইভাবে যদি আমরা জিনিসগুলো শিখি তাহলে আমাদের হয়ে যাবে। কেরোসিন সয়াবিন তো বলছি যে পেট্রোলিয়ামের আংশিক পাতনে অংশ অংশ করে কলাম করে করলে কেরোসিন পাওয়া যায়। সয়াবিন হচ্ছে উদ্ভিজ্জ একটা প্রোটিন বলা যায়, মানে উদ্ভিজ্জ একটা অংশ। উদ্ভিজ্জ সয়াবিন খাও, এটা বলতে পারো, সয়াবিন তেলের নাম শুনছো, তো এইগুলা। তো তাইলে আমাদের মোটামুটি অর্গানিক কেমিস্ট্রিতে বিগত বছরে যা আসছে সেগুলো আমরা সব করে ফেললাম। দেখো অনেক কিছু শিখে ফেলছো, কিন্তু অনেক কিছু শিখে ফেলছো। এই যে অর্গানিক কেমিস্ট্রি শুরু হয়েছে এখান থেকে এখান থেকে শুরু হতে হতে আমাদের প্রথমে দেখছো এটা রূপান্তরকরণ শিখছো, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানাইছি, অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বন শিকল বৃদ্ধি করার জন্য পটাশিয়াম সায়ানাইড দিছি। পটাশিয়াম সায়ানাইডের মধ্যে তুমি যদি এই সায়ানোর যে গ্রুপগুলো আছে এখানে হাইড্রোজেন ঢুকাইতে চাও, সি এর পাশে 2টা হাইড্রোজেন, এন এর পাশে 2টা হাইড্রোজেন, মানে অ্যামিন বানাইতে চাও, তখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক দিতে হয়। বিজারক দিলে পাই বন্ড ভাঙে, হাইড্রোজেন ঢুকে, সো গেল। তারপরে আমাদের হচ্ছে নাইট্রাস অ্যাসিড দিলে তুমি হচ্ছে এখান থেকে 1 ডিগ্রি অ্যামিনের নাইট্রাস অ্যাসিড দিয়ে শনাক্তকরণ করলে আমাদের মুখস্থ অ্যালকোহল আর নাইট্রোজেন পাই। তাহলে এটা হবে অ্যালকোহল, এটা হবে নাইট্রোজেন, দ্যাটস ইট, এটা ডান। সেকেন্ড আমরা কি শিখছিলাম, যে আমাদের অ্যাসিড থেকে অ্যামোনিয়া দিলে অ্যাসিডের সন্তান অ্যাসিড অ্যামাইড পাই। অ্যাসিড অ্যামাইড যখনই দেখছো হফম্যান ডিগ্রেডেশন তোমার মনে হচ্ছিল এবং ওইটাই দিছে। হফম্যান ডিগ্রেডেশনে ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হফম্যান ডিগ্রেডেশন মানে কার্বন একটা কমবে, তাহলে এই সিও চলে যায়, তাহলে CH3NH2 তৈরি হয়। তাহলে এটা কি একটা 1 ডিগ্রি অ্যামিন। যখনই 1 ডিগ্রি অ্যামিন পাইছো, মানে 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করার জন্য কি করা হয়, কার্বিলামিন টেস্ট দেওয়া হয়। তাহলে এই যে ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই ক্লোরোফর্ম থেকে মনে রাখবে 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করার টেস্ট হচ্ছে কার্বিলামিন, কফার, ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্ম আর 1 ডিগ্রি অ্যামিন দুইটাই শনাক্ত করা যায় কার্বিলামিন দিয়ে। দিলে কি হয়, আইসোসায়ানাইডের যৌগ CH3NC, ঠিক আছে, ডান, উৎকট দুর্গন্ধযুক্ত যৌগ। ওকে,
তারপরে হচ্ছে আচ্ছা এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ভেরি গুড, ওকে। অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পরীক্ষামূলকভাবে কিভাবে পার্থক্য করবে? সো অ্যালকোহল শনাক্তকরণের জায়গা আর হচ্ছে অ্যাসিড শনাক্তকরণের দুইটা বিক্রিয়া আমরা বলে দিচ্ছি। তারপরে নিচের বিক্রিয়া, এই যে এটাই বললাম 22-23-এ 21-22-এ রিপিট আসছে, আবার 22-23-এ, যেমন বেনজিন থেকে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল। এবারও আসবে, এবারও আসার চান্সেস অনেক বেশি। SN1 SN2 সবই দেখাই দিছি। SN1 SN2 নিয়ে যদি তোমার ডিটেলসে স্টেপ সহ, এটার স্টেপ সহ পড়বা ভাইয়া, এটার স্টেপ সহ যে কোনো আবার আসে পড়তে পারে, দেখছো অনেকবার আসছে স্টেপ সহ SN1 আর SN2 মেকানিজম, মানে মেকানিজম, সোজা কথা মেকানিজমটা পড়বা, অনেক ইম্পর্টেন্ট একাডেমিকের জন্য, সেজন্য আমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। যদি না পারো, যদি বলো যে ভাইয়া এটার আমার স্টেপ আমি মনে রাখতে পারি না, ভাইয়াকে নক দিও, ভাইয়ের ক্লাস আছে, ভাইয়া তোমাকে হেল্প করবো। আচ্ছা, জ্যামিতিক সমানতার শর্ত জানো, জ্যামিতিক সমানতার শর্ত যদি আসছে যে চালাক সে এবার পড়বে আলোক সমানতার শর্ত, ভাইয়া একটা তো আসছে, এবার আরেকটা আসতে পারে। এখানে জ্যামিতিক সমানুতা একটা আঁকতে দিছে, আলোক সমানুকে আরেকটা আঁকতে দিতে পারে না? ল্যাকটিক অ্যাসিড আঁকতে দিতে পারে, টার্টারিক অ্যাসিড আঁকতে দিতে পারে না? তাহলে তোমাকে বুঝে শুনে ভাই এটা, আদারওয়াইজ অন্য কিছু ইনভেনশন করে পড়ার দরকার নাই, তুমি রেলিভেন্ট টপিকগুলো পড়ো, যেগুলো আসছে ওটার পাশাপাশি রেলিভেন্ট টপিক পড়ো, ঠিক আছে? নেক্সট, এখানে আন্তঃআণবিক হাইড্রোজেন, এটা মূলত মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, বাট মৌলের পর্যায়বৃত্ততে আমরা একটু কম বুঝি, কারণ এখানে যৌগগুলো একটু কমন, আমরা যৌগগুলোর জন্য আমরা হচ্ছে এখানে এটা শিখাই দিচ্ছি। বেনজিন থেকে অ্যানিলিন, এটা হয়ে গেছে। মিথিলিন CH অ্যালডিহাইড মূলক শনাক্তকরণ, সো এটা এইরকম বললে সবসময় আগে কার্বনিল মূলক শনাক্তকরণটা আগে দেখাবা, তারপরে কার্বনিল মানে সেটা অ্যালডিহাইড বা কিটোন, সো অ্যালডিহাইড শনাক্তকরণের টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ টেস্ট তারপর দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, পরেরটা হচ্ছে নিচের পদার্থগুলোর সংযুতি লিখো, ভিনেগার, ফরমালিন, লুকাস রিয়েজেন্ট, অ্যাকুয়াস রেজিয়া, ন্যাচারাল গ্যাস। সো সবগুলো আমরা করছি। একটা জিনিস মনে রাখবা, রাজ অম্লর সংকেত হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর HCl। এখন কোনটার পাশে 1, কোনটার পাশে 3? নাইট্রিকের অলরেডি 3 আছে, তাই ও পাবে 1, HCl পাবে 3, এতটুকু মাথায় রাখলেই হবে। আর এটা পোর্সেলেন বাটি দিয়ে কাজ করা হয়। সো এখানে হয়েছে রাসায়নিক বন্ধন, ন্যাপথলিন মধ্যে কয়টি ও কি কি বন্ধন বিদ্যমান? রাসায়নিক বন্ধন আমি বলছি, বন্ধন গঠনের উদ্দেশ্যই ইলেকট্রন অষ্টক পূরণের উদ্দেশ্যে ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ার, ভাগাভাগি, দ্যাটস ইট। আর ন্যাপথলিন বলে দিছি, ন্যাপথলিন অ্যারোমেটিক যৌগে টোটাল অ্যাটমের সংখ্যায় তার সিগমা বন্ডের সংখ্যা, আর পাই বন্ড তো 5টা বুঝছোই। এটা যদি অ্যালিফেটিক যৌগ হতো তাহলে সিগমা বন্ড বের করার শর্ত হতো টোটাল অ্যাটম -1, ঠিক আছে? আচ্ছা, গেল। নেক্সট আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল লুকাস বিকারক দিয়ে পার্থক্য করায়। 3 ডিগ্রি তাৎক্ষণিক রিয়াকশন দিবে, 2 ডিগ্রি 5 থেকে 10 মিনিট দিবে, 1 ডিগ্রি নো রিয়াকশন, তবে মানে এটা দিবে 25 ডিগ্রিতে নো রিয়াকশন। তাপমাত্রা ইনক্রিজ করলে একসময় যে এটা রিয়াকশন দিবে অনেক দূরে, অনেক পরে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, আমাদের বারে আসছিল, সো আশা করি বুঝছো। নেক্সট আমাদের ফিডেল অ্যালগাইলেশন, কেবলমাত্র বুঝাইছি। বিউটানল 1 এর অপসারণ, জল দিলে নল, তাহলে এটা জল না, এটা যেহেতু নল পাবো না, অপসারণ তো নল না, প্রতিস্থাপন না, অপসারণ, তাহলে এটা অ্যালকোহলিক ভার্সনে দিব। ওকে, নেক্সট আমাদের সাবান, তেল, চর্বি সংকেতগুলা, তেল চর্বির পার্থক্য, একজন বলে দিচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্তর ব্যাপারটা। আচ্ছা, তো দ্যাটস ইট। তাহলে অর্গানিক এই পর্যন্তই ছিল আমাদের। তো ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাও। তাহলে আমরা তড়িৎ রসায়নের কিছু জিনিস বাদ আছে, ওইটা পড়বো। ভাইয়া স্লাইড কি দেওয়া যাবে? হ্যাঁ, স্লাইড সমস্যা নেই, স্লাইড দিয়ে দিব। স্লাইড আমি হচ্ছে তুমি আমাকে নক দিও, আমি তোমাকে হচ্ছে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আমরা হচ্ছে নেক্সট অংশে যাচ্ছি। নেক্সট অংশটা কি আমাদের তড়িৎ রসায়ন। হ্যাঁ, তড়িৎ রসায়নে আমাদের কথাবার্তা হবে কিছু। ওকে, সো এটা আমাদের হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ, ওই জায়গায় তো ফাঁকা আছে, উপরে লিখি। দেখো, পরিমাণগত রসায়ন থেকে এই এত বছরে 5 বছরে এক্সাম হয়ে গেল, ডিউ রিটেনে আসে নাই কোশ্চেন। সো পরিমাণগত রসায়নটা এমসিকিউ এর জন্য ভালো মতন পড়ো, এমসিকিউ অনেক কোশ্চেন দেয়, রিটেনে আমাদের এখান থেকে কোশ্চেন আসে নাই। আচ্ছা, আমাদের কি বলছে, এই সেলের লবণ সেতু হিসেবে নিচের কোনটি বা কোনগুলো উপযুক্ত নয়? আচ্ছা, কারণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, তো এখন তোমাকে বুঝতে হবে এই সেলের লবণ সেতু হিসেবে নিচের কোনটি বা কোনগুলো উপযুক্ত নয় ব্যাখ্যা করো। আচ্ছা, লবণ সেতুর টাইপটা 2023-24 আসছে, এটা আমরা শিখবো, সমস্যা নেই। আমরা আরো কয়েকটা সেলের হিসাব নিকাশ আগে দেখি।
এখানেও দেখো লবণ সেতু ও তড়িৎদ্বার, এটা 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 ব্যবহার করে তড়িৎ কোষ্ঠীর চিত্র অঙ্কন করো। সো আমি আগে লবণ সেতুর গঠনটা বুঝি, চিত্র অঙ্কন করি, তারপর ওটা করলে আমার জন্য ইজিয়ার হয়। সো এখন দেখো এই কোশ্চেনটা আসছে ডিউ 20-21-এ, বেশ সুন্দর কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো কি বলছে, লবণ সেতু আর তড়িৎদ্বার দুইটাই ব্যবহার করতে বলছে, করে আয়রন থেকে এটা গেছে আয়রন আর কপার, কপারের জারণ বিজারণ বিভব সামথিং কিছু দিয়ে দিছে, দিয়ে তড়িৎ কোষটার চিত্র অঙ্কন করতে বলছে, কোষের ইএমএফ নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে তোমাকে ভাইয়া চিত্র যদি অঙ্কন করতে হয়, একটা অ্যানোড প্রান্ত নিতে হবে, একটা ক্যাথোড প্রান্ত নিতে হবে। তার মানে তোমাকে অ্যানোড তড়িৎদ্বার আর ক্যাথোড তড়িৎদ্বার আগে চিহ্নিত করতে হবে। অ্যানোড এবং ক্যাথোড চিহ্নিত করতাম কি দেখে, আমার একটা তড়িৎ রাসায়নিক সিরিজ ছিল ওইটা দেখে। ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে যে নিচে ছিল সে হতো ক্যাথোড, আর যে উপরে ছিল সে হতো অ্যানোড। তো আমরা একটা ছন্দ জানতাম, ছন্দটা হচ্ছে, আমি এখন ছন্দটা লিখতেছি না, এটা হচ্ছে লি কে বা কানা মগা এলো যেন বিদেশ করে, এলো যেন বিদেশ থেকে, হ্যাঁ, বিমান করে ফিরে, বিমান করে ক্রোমিয়াম করে ফিরে, বিমান করে ফিরে। এর পরেরটা আমি ওইদিকে লিখছি, ক্যাডবেরি কোক নিয়ে সোনা পাবে হাই কাপুরুষ হাবলু আজি ইটাবে আমায়। কথা হচ্ছে যে উপরে আছে, উপরে কে আছে, এই আয়রন এই জায়গায়, আর কপার হচ্ছে এই জায়গায়, তাহলে উপরে কে, উপরে হচ্ছে আয়রন, তাহলে উপরেরটা হচ্ছে অ্যানোড, এটাকে অ্যানোড তড়িৎদ্বার ধরবা। কপার যেটা এটাকে তাহলে ক্যাথোড ধরবা। তাহলে আমি যদি এখন একটা সেল আঁকি, সেল আমি হাত দিয়ে এঁকে ফেলি, এখন একটু সময় নেই, তাহলে এইখানে তুমি একটা কাজ করতে পারো, এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, যার মধ্যে একটা তড়িৎদ্বার দিয়ে দাও, যার মধ্যে এখানে একটা তড়িৎদ্বার দিয়ে দিচ্ছ, আর এখানে তো ক্যাথোড তড়িৎদ্বারটা একটু মোটা করে দিলাম। তো এটা তোমার অ্যানোড তড়িৎদ্বার, এটা যেহেতু অ্যানোড তড়িৎদ্বার, এটা কার আয়রনের, এটা কার আয়রনের, আর এটা তোমার ক্যাথোড তড়িৎদ্বার, এটা তোমার কার কপারের। এবং তুমি জানো অ্যানোড আর ক্যাথোডের মধ্যে একটা সংযোগ থাকে, সেখানে বাল্ব টাল্ব কিছু একটা থাকবে। এবং যেহেতু এটা লবণ সেতু বলে দিছে, তার মানে এটা গ্যালভানিক কোষ, এবং লবণ সেতু হয় উল্টা ইউ আকৃতির একটা নল, তো এরকম উল্টা ইউ আকৃতির একটা নল তোমাকে এঁকে দিতে হবে এখানে, লবণ সেতু। ঠিক আছে, তো এই হচ্ছে আমার অবস্থা, এটাকে আমরা বলবো তোমার সল্ট ব্রিজ বা লবণ সেতু। এটা আঁকতে পারলে তোমার মোটামুটি তুমি একটা নাম্বার এখান থেকে পাবা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এর পাশাপাশি তোমাকে যেটা করতে বলছে, কোষের ইএমএফ বের করতে বলছে। তাহলে ইএমএফ, কোষের ইএমএফ সমান, কোষের ইএমএফ মানে কি, ইএমএফ মানে হচ্ছে আমরা জানি ইনট সেল, ইনট সেল মানে অ্যানোডের জারণ বিভব, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে অ্যানোডে কি হয়েছে, অ্যানোডে আমরা জানি জারণ হয়, তাহলে এই আয়রন কি করবে জানো, আয়রন থেকে দুইটা ইলেকট্রন সে ছাড়বে, ছেড়ে সে আয়রন 2+ যাবে, তার মানে সে আয়রন থেকে আয়রন 2+, আমার এটা খুঁজতে হবে। তাহলে অ্যানোডে যেটা হবে ইনট অফ আয়রন থেকে আয়রন 2+, এটা খুঁজবো। আর ক্যাথোডে যেটা হয় এই জায়গায় দ্রবণে কপার 2+ অনেক থাকে, সো কপার 2+ কি করে, এই তারের মাধ্যমে যে ইলেকট্রনটা এখানে আসছে ওই দুইটা ইলেকট্রনও রিসিভ করে কপার ধাতু আকারে এই জায়গায় জমা হয় আর মোটা হয়। তার মানে এই জায়গায় আমার খুঁজতে হবে কপার 2+ থেকে কপার, তাহলে এই জায়গায় আমরা খুঁজবো কপার 2+ থেকে কপার। এখন আমি দেখি আমার যে মানগুলো দেওয়া আছে সেগুলো কি সোজা আছে না উল্টো করে দেওয়া আছে। সো আমি যদি দেখি আমার মান দেওয়া আছে আয়রন 2+ থেকে আয়রন, আমার লাগবে আয়রন থেকে আয়রন 2+, দেওয়া উল্টাটা, তাহলে যে নেগেটিভ ভ্যালু আছে এটাকে উল্টায় পজিটিভ বানাও। এবার সূত্রের প্লাস, কপার 2+ থেকে কপার লাগবে, দেওয়া আছে কার, ওইটাই দেওয়া আছে, তো যেটা দেওয়া আছে ওইটাই বসাও, 0.34 ভোল্ট। তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে প্লাস 0.78 ভোল্ট। সবাই বুঝছো? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, সো এই হচ্ছে আমার একটা অংশ থাকলে কিভাবে অ্যানোড ক্যাথোড নির্ধারণ করতে হয়, কিভাবে আমার হচ্ছে অ্যানোড ক্যাথোড নির্ধারণ করার পর চিত্রটা আঁকতে হয়, এবং কিভাবে আমাকে ইনট সেলের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন করতে হয় সেটাও আমি বুঝতে পারছি। এখান থেকে আরেকটা জিনিস তোমাকে আমি শিখাই দিই, সেটা হচ্ছে এখান থেকে তুমি কোষ সংকেত লিখতে পারো কিনা। কোষ সংকেত যদি এখান থেকে তোমাকে লিখতে বলে, কোষ সংকেতের সিস্টেম হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে অ্যানোডের জারণ, আর দেখাইতে হবে হচ্ছে ক্যাথোডের বিজারণ, মাঝে কোষ বা ব্যাটারির সাইন থাকতে হবে।
সো অ্যানোডে জারনের রিপ্রেজেন্টেশনটা তুমি করো, অ্যানোডে যদি জারনের রিপ্রেজেন্টেশন করো সেটা হয়েছে আয়রন থেকে আয়রন 2+, এখানে অ্যানোড পোর্শনে লিখবা আয়রন, এখানে লিখবা আয়রন 2+। এই আয়রন ছিল সলিড, এটা ছিল অ্যাকুয়াস, দুইটা ভিন্ন মিডিয়াম হলে মাঝখানে স্ল্যাশ। এবার ক্যাথোডে কি হয়েছে, কপার 2+ থেকে কপার, কপার 2+ থেকে এই যে কপার হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সেই অ্যাকুয়াস, এটা সলিড, ভিন্ন মিডিয়াম কি দিলাম আমি মাঝে দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার। তাহলে এটাও আমরা বুঝলাম। সো লবণ সেতুটা কেন ইউজ করছি, এখন কথা হচ্ছে এটা, লবণ সেতুটা আমরা এজন্যই ইউজ করি যাতে তোমার এই কোষটা দীর্ঘক্ষণ সচল থাকে। এই যে সল্ট ব্রিজ ইউজ করার কারণ হচ্ছে, এটা সল্ট ব্রিজের কারণ লবণগুলোর নাম আসে কিন্তু গতবারই দেখলাম। সল্ট ব্রিজ ইউজ করার কারণ হচ্ছে, এক হচ্ছে কোষ দীর্ঘক্ষণ সচল রাখা, যাতে তোমার আয়নিক ভারসাম্য ঠিক থাকে, আয়নিক ভারসাম্য রক্ষা, কোষ দীর্ঘক্ষণ সচল, এটা একটা কারণ। দুই হচ্ছে আয়নিক ভারসাম্য রক্ষা, অর্থাৎ তুমি দেখবা তোমার এই সাইডে ধনাত্মক আয়ন বেড়ে যাবে, অর্থাৎ এই সাইডে তুমি দেখবা তোমার আয়রন 2+ বাড়তেছে, আর এই সাইডে দেখবা তোমার কপার 2+ বিক্রিয়া করে করে কমে যাচ্ছে, তাহলে এই জায়গায় ধনাত্মক আয়ন কমে যাচ্ছে, তাহলে এই জায়গায় ধনাত্মক আয়ন বাড়লো, এই জায়গায় ধনাত্মক আয়ন কমলো, মানে এই জায়গায় ঋণাত্মক আয়ন বাড়ছে। তাহলে কথা হচ্ছে এরকম চললে কোষ বেশি সময় চলবে না। তখন আমি এই জায়গায় যেহেতু ধনাত্মক আয়ন বাড়ছে, তাহলে এই দিকে আমার কাজ হচ্ছে এই দিকে দেওয়া হচ্ছে ঋণাত্মক আয়ন, তাহলে এই দিকে আমরা যেটা করব, ধরো পটাশিয়াম ক্লোরাইডের ক্লোরাইড অংশটা এই জায়গায় দিব, এই দিক দিয়ে পড়বে, আর এই জায়গায় যেহেতু ধনাত্মক আয়ন কমতেছে, তাহলে পটাশিয়ামের ধনাত্মক অংশটা পটাশিয়াম ক্লোরাইডটা এদিকে আসবে। তো এইভাবে আয়নিক ভারসাম্য রক্ষা করে লবণ সেতু, আয়নিক ভারসাম্য রক্ষা। আরেকটা হচ্ছে লবণগুলো 0.1 মোলার ঘনমাত্রার পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, এই লবণগুলো এখানে ইউজ করা হয়। ওকে, সো এইগুলো একটু মাথায় রাখবা। সোডিয়াম সালফেটও অনেক সময় থাকে অপশনে, ওটাও লিখে নিও। ওকে, ডান। সো এইটা গেল। নেক্সট আমাদের আচ্ছা নেক্সট শেষ, তড়িৎ রসায়ন থেকেও আর নেই আমাদের মোটামুটি। আচ্ছা একটা কোশ্চিন আসতে মনে হয়, আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রথম পত্রের কোশ্চিন, তাহলে মোটামুটি আমাদের ভাইয়া, আচ্ছা তাহলে এই কোশ্চিনটা বাদ, এটা যদি আমরা দেখি, এইটা তাহলে এখন তোমরা নিজেরা আই হোপ পারবে, অনেক বড় হয়ে গেছে লেন্দি। দেখো এখানে বলছে লেড থেকে লেড 2+, আর একটা আছে সিলভার থেকে সিলভার প্লাস। সো এটা অলরেডি কোষ সংকেত আকারে তোমাকে দিয়ে দিছে, কোষ সংকেত, যেখানে এটা অ্যানোড, এটা তোমার ক্যাথোড। এই সেলের লবণ সেতু হিসেবে নিচের কোনটি বা কোনগুলো উপযুক্ত নয় কারণ সব ব্যাখ্যা করো, মানে কোনটা লবণ সেতু আকারে উপযুক্ত, কোনটা উপযুক্ত নয়, প্রত্যেকটার ব্যাখ্যা করতে হবে। সো সবই তো আমি করে দিছি, এখন এই কাজটা একটু তোমরা এটা জাস্ট নিজের মতো HW করো, না পারলে অবশ্যই আমাকে জানাবা। তবে আমি তোমাদেরকে আর একটা কথাও বলে রাখি ভাইয়া, তোমরা যারা এরকম রিটেনের মতো MCQতে রাখাচ্ছ, আমাদের এরকম সিলেক্টিভ MCQ এর উপর ক্লাস নেওয়া হয়ে গেছে কোর্সে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের মূলত কোর্সটা ছিল ডিউ ক্র্যাশ কোর্স, বাট আমার একটু লেট হয়েছিল, তো আমরা এটা আলাদা করে কেমেক্স 7 ডিউ ICU ব্যাচ নামে আলাদা করে কেমিস্ট্রি অংশটা নেওয়ার সুযোগ রাখছি। ফিজিক্সও নিতে পারো, চাইলে ম্যাথও নিতে পারো। ফিজিক্স ম্যাথের সবগুলোরই রিটেন ক্লাস হবে এভাবেই। এই যে রিটেন ক্লাস আজকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের উপর হয়েছে, সেকেন্ড পেপারের উপর আমি পুরো তোমাকে ঢাবির হচ্ছে 19 থেকে 24 5 বছরের রিটেন কোশ্চেন যা আসছে পুরো সলভ করে দেখাইলাম। সেম ভাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যা আসছে সব দেখাবো। আগামীকালকে এটা হবে, তবে এটা পাবলিকলি আমার নেওয়ার ইচ্ছা নাই, কারণ এটা আমাদের কোর্সের ক্লাস। আচ্ছা, আর হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার হবে 10 তারিখে, সেকেন্ড পেপার হবে 12 তারিখে। 11 তারিখে কেন রাখা হয় নাই, কারণ 11 তারিখে বা 12 তারিখে হচ্ছে 12 তারিখে মেডিকেল এক্সাম দিলে 11 তারিখ রাতে তো অনেকে করবে না। সো 12 তারিখে হচ্ছে আমরা মেডিকেল এক্সামটা দিয়ে এসে ফিজিক্স সেকেন্ড পেপারটা করে ফেলবো। 13 তারিখে ম্যাথ ফার্স্ট পেপার, 14 তারিখে ম্যাথ সেকেন্ড পেপার। সো এভাবে যদি তুমি তো দেখলা, আমি নিজেই তোমাকে দেখাইছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভাষা চেঞ্জ করে করে সেম কোশ্চেনই বারবার রিপিট করা হচ্ছে। সো এটা যদি কেউ তোমাকে ধরায় দেয়, পড়ার প্যাটার্ন বোঝায় দেয়, আনুষঙ্গিক জিনিস ধরায় দেয়, তোমার অনেক ইজিয়ার হবে। সো এখন বলতে পারো যে ভাইয়া যারা ক্লাসে ছিলা তাদের ক্লাসটা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে তো ভালো লাগছেই, যদি তোমার মনে হয় যে আচ্ছা কোনো জায়গায় প্রবলেম আছে জানাও, অসুবিধা নাই। আর যদি আমাদের ব্যাচ সম্পর্কে ইন্টারেস্টেড থাকো সেটাও জানাইতে পারো। আর অ্যাডমিশনের শেষ টাইমে এসে ভাইয়ারা তোমাদের যা প্রয়োজন বলবা, যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, আজকের মতো এই পর্যন্তই আমরা রাখতেছি। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ভাই একটু স্লাইড স্ক্রিনশট নিব। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, তুমি জাস্ট হচ্ছে কেমিস্ট্রিওয়ালা যে পেজটাই ক্লাস করতেছো এখানে একটা নোট দিয়ে রাখো। তোমাকে একটা টেলিগ্রাম গ্রুপ আমি দিচ্ছি,
টেলিগ্রামে মনে হয় আসো। সো ওই জায়গায় আমি স্লাইডটা পাঠাই দিচ্ছি, ফ্রি ক্লাসে তো পাঠাই দিচ্ছি। সো তুমি ওখান থেকে জাস্ট স্লাইডটা নিয়ে নাও, দ্যাটস ইট। এটাও হতে পারে, হ্যাঁ। অথবা আমি তোমাকে একটু পরে একটা কাজ করতেছি, একটু পরেই আমি তোমাকে হচ্ছে স্লাইডের গুগল ড্রাইভ লিঙ্কও দিতে পারি। সো একটু টাইম লাগবে, বাট আমি তোমাকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? নিশ্চিন্ত থাকো, জাস্ট পেজে একটা মেসেজ করো, পেয়ে যাবা, স্লাইড পেয়ে যাবা। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা। আজকের মতো এই পর্যন্তই। আগামীকালকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের উপর ক্লাস আছে, তো সবাই সেই পর্যন্ত ধুমায় পড়ালেখা করো, ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন জয় হবে। মনে রাখবা যে কনফিডেন্টলি পড়ালেখা করবা, তাহলে তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না। যদি তুমি চিন্তা করো আমাকে দ্বারা হবে না, তাহলে আগেই তুমি ব্যাটেল ফিল্ডে হাফ মানে মারা গেছো, ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে? মানে ফুল মারা যাওয়ার, তোমার এক্সাম হলে ফুল যাবা। সো আমাকে কনফিডেন্টলি, আমি যত সময় আছে ততটুকুর মধ্যে পড়বো। সো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, শুভরাত্রি।